তো আজকে হচ্ছে 29শে ডিসেম্বর 2024। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর ষষ্ঠ ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির ষষ্ঠ ক্লাস। আজকে আমরা ফৌজদারি কার্যবিধি আমরা যে সাজেশনটা অনুসরণ করতেছি, সেই সাজেশনের 6 নম্বর প্রশ্নটা আমরা আলোচনা করব। দেখেন, 6-এর কতে আছে যে প্রাথমিক তথ্য বিবরণী এফআইআর বা নালিশ কি, সংশ্লিষ্ট ধারাসমূহ উল্লেখ করে আলোচনা করুন, এবং প্রাথমিক তথ্য বিবরণী কি প্রকৃত সাক্ষ্য বা সাবস্টেন্টিভ এভিডেন্স হিসেবে বিবেচিত হতে পারে কিনা, এটা হলো এক অংশ। এবং দ্বিতীয় যে অংশ, সেখানে বলছে যে এজাহারের ভিত্তিতে ও নালিশের দরখাস্তের ভিত্তিতে শুরু হওয়া ফৌজদারি মামলার মধ্যে পদ্ধতিগত পার্থক্য নিরূপণ করুন। তো আমরা সরাসরি উত্তরে চলে আসি। তো তার আগে একটু প্রাথমিক কথা বলে রাখা ভালো, সেটা হলো যে আমাদের যে ফৌজদারি মামলা, এটা দুই ভাবে দায়ের করা যায়। এক হচ্ছে থানায়, আর এক হচ্ছে আপনার আদালতে, ম্যাজিস্ট্রেটের নিকট, বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকট। তো থানায় আবার যদি আমলযোগ্য অপরাধ হয় তাহলে দায়ের করতে হয় এফআইআর। আর আমল অযোগ্য অপরাধ হইলে সেটা জিডির মাধ্যমে হয়, দায়ের হয়। পরবর্তীতে সেটা নন জিআর মামলা হিসেবে হয়। আর যদি কোর্টে যায়, কোর্টে গেলে সেটা আমলযোগ্য হোক বা আমল অযোগ্য হোক, যাই হোক না কেন, সেটাকে কমপ্লেইন রেজিস্টার্ড কেস বা সিআর মামলা হিসেবে গণ্য হয় বা সিআর মামলা বলে। তো আমরা থানায় যদি আসি, যে যদি কোথাও কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত হয়, আমলযোগ্য অপরাধ কিভাবে বুঝবো সেটা বলা আছে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের তৃতীয় কলামে, যেখানে বলা হয়েছে পুলিশ মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট আর শেয়াল নট বা মে নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। যেখানে বলা আছে যে পুলিশ মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, সেটা হলো আমলযোগ্য। আরো পরিষ্কার ভাবে বলতে গেলে, যে অপরাধের সাজা 3 বছর বা তার বেশি সেটাকে বলে আমলযোগ্য। 3 বছর বা তার বেশি সেটা হলো আমলযোগ্য। তো যদি কোনো অপরাধ সংঘটিত হয় এবং ওই অপরাধ সম্পর্কে জ্ঞাত ব্যক্তি থানায় যে লিখিত এজাহার নিয়ে যেতে পারে, এজাহার হলো আরবি শব্দ, এজাহারের অর্থ হলো দরখাস্ত। তো উনি একটা এজাহার লিখিত আকারে নিয়ে যেতে পারে, অথবা ওখানে গিয়ে মৌখিকভাবে বললে ওখানের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তার কথ্য মতে, মানে তার কথা শুনে উনি সেটা লিখবেন এবং লেখার পরে তাকে পড়ে শোনাবেন। তারপরে ওটা হলো এজাহার। এখন লিখিত হোক বা মৌখিক হোক, এক পর্যায়ে তো মৌখিক হইলেও সেটা লিখিত হয়। হওয়ার পরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার ইনচার্জ, তিনি যদি ওইটাকে, এজাহারটাকে আহ, যে রেজিস্ট্রি বই আছে সেটাতে যদি অন্তর্ভুক্ত করে বা সেটাকে যদি উনি গ্রহণ করে, তখন এজাহার হয়ে যায় এফআইআর। বিপি ফর্ম কত, 27 ফর্মে যদি উনি এজাহারের যে বিষয়বস্তু এটা যদি বিপি 27 ফর্মে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওইটা যদি অন্তর্ভুক্ত করে, তখন এজাহার পরিণত হয়ে যায় কিসে, এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। তো এজাহারে রেকর্ড, এফআইআর রেকর্ডের আগ পর্যন্ত ওই জিনিসটাকে বলে হচ্ছে এজাহার। আর এজাহার যখন রেকর্ড হয়ে যায় তখন ওটা বলে কি, এফআইআর। এবং এখানে একটা জিনিস মনে রাখা দরকার, যে এজাহারের ক্ষেত্রে যে শুধু স্বাক্ষর করে এজাহারকারী, ওখানে কিন্তু পুলিশ কর্মকর্তা স্বাক্ষর করে না। আর এফআইআর এর ক্ষেত্রে যখন এজাহারটা রেকর্ড হয়ে যায় তখন এফআইআর হয়ে যায়। এফআইআর হয়ে গেলে তখন এফআইআর এ ভারপ্রাপ্ত কর্মকর্তাও স্বাক্ষর করে, আর যিনি এফআইআর দায়ের করেছে তাকে বলে সংবাদদাতা বা ইনফরমেন্ট, সংবাদদাতা বা ইনফরমেন্ট, তিনিও স্বাক্ষর করে। তো প্রিলিমিনারিতে প্রশ্ন আসে যে এজাহারে কে স্বাক্ষর করে বা এফআইআর এ কে স্বাক্ষর করে। এখন তাহলে এজাহার থেকে হচ্ছে এফআইআর। তো এফআইআর এর আর এক নাম হচ্ছে আপনার পিএস কেস বা পুলিশ স্টেশন কেস, পুলিশ স্টেশন কেস। তো যদি বলে যে পুলিশ স্টেশন কেস কি, ওই যে এজাহার রেকর্ড হইলে সেটাই এফআইআর কেস বলে বা পুলিশ স্টেশন কেস বলে। পরবর্তীতে পুলিশ স্টেশন কেসটা যখন জিআরও অফিসে এসে বা তাদের যে নিবন্ধন বই আছে সেখানে এসে রেজিস্ট্রি হয়, তখন পুলিশ স্টেশন কেস হয়ে যায় জিআর কেস বা জেনারেল রেজিস্টার্ড কেস, তো বা জিআর মামলা। তার মানে আপনার এজাহারের সাথে এফআইআর এর যে পার্থক্য, এফআইআর এর সাথে জিআর এর কেসের সেই পার্থক্য, মানে জেনারেল রেজিস্টার্ড কেস, এটা ওই যে জিআরও অফিসের যে বই আছে, নিবন্ধন বই আছে, সেখানে রেকর্ড হওয়ার আগ পর্যন্ত সেটা এফআইআর কেস বা পুলিশ স্টেশন কেস। যখন সেটা এফআইআর কেস বা পুলিশ স্টেশন কেসটা জিআরও অফিসের যে বই আছে সেখানে নিবন্ধিত হয়ে যাচ্ছে, তখন সেটা হয়ে যাবে কি, জেনারেল রেজিস্টার্ড কেস বা
জিআর কেস। তো অনুপ বলেন তো, তাহলে অনুপ বলেন তো যে পুলিশ স্টেশন কেসের কাকে বলে আর জিআর কেস কাকে বলে, দুইটা কি এক জিনিস কিনা, বা কোনো আদৌ কোনো পার্থক্য আছে কিনা? পুলিশ স্টেশন যখন কোর্টে আসবে, কোর্টে এসে রেজিস্টার হলে তখন হবে জিআর কেস। হ্যাঁ। আর আর এর আগে যে কেস, সেটা পুলিশ স্টেশন তো স্যার এটা হলো এফআইআর। জি। তো জিআর কেস বোঝা গেল। এখন থানায় যদি গিয়ে আমি আমলযোগ্য অপরাধের তথ্য দিই না, আমল অযোগ্য অপরাধ সম্পর্কে তথ্য দিছি, আমল অযোগ্য। আমল অযোগ্য কারে বলে? যে ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না, সেটা হলো আমল অযোগ্য মামলা। সো আমল অযোগ্য মামলার ক্ষেত্রে তো এখানে আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হলো জিআর মামলার ক্ষেত্রে এফআইআরটা রেকর্ড করা হয় ফৌজদারি কার্যবিধির 154 ধারায়, 154 ধারায়, এবং এফআইআর রেকর্ডের সাথে সাথে পুলিশ ওই ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত করতে পারে 156 156 জিআর মামলার ক্ষেত্রে বা এফআইআর কেসের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতির কোনো প্রয়োজন নাই, তদন্তের ক্ষেত্রে আর কি। আর আমল অযোগ্য যদি হয়, তাহলে আপনি থানায় গিয়ে জানাইলেন যে অমুক জায়গায় একজন আরেকজনের নামে অকথ্য ভাষায় গালাগালি করছে। তো অকথ্য ভাষায় গালাগালি, হুমকি ধামকি, এটা মানহানিও হতে পারে, অথবা ক্রিমিনাল ইন্টিমিডেশন, অপরাধজনক ভীতি প্রদর্শন। তো এটা তখন জিডি হিসেবে এন্ট্রি করবে বিপি 65 ফর্মে, বিপি 65 ফর্মে, এবং এই জিডির কথা বলা আছে 155 ধারায়। 155 ধারায় জিডি হিসেবে এন্ট্রি করার পরে উনি তো এটা ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করতে পারবেন না, তখন তিনি ওই সংবাদদাতাকে পাঠাবেন ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট যদি অনুমতি দেয়, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ইনরা যদি অনুমতি দেয়, তাহলে এই বিষয়টা তদন্ত করতে পারবে। এটা বলছে 155(2)। এবং এভাবে যে মামলা শুরু হয় তাকে বলে নন জিআর মামলা। এভাবে যে মামলা শুরু হয় তাকে কি বলে? নন জিআর মামলা। তাহলে যদি বলা হয় যে জিআর মামলা আর নন জিআর মামলার মধ্যে পার্থক্য কি, উভয়টাই কিন্তু থানা হয়। একটা হচ্ছে আপনার আহ আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে, একটা হলো আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে। একটা তদন্ত করতে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে না, আর একটা তদন্ত করতে অবশ্যই ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে। তো এটা গেল জিআর এবং নন জিআর। তো এখন যদি আমরা আসি যে কোর্টে, কোর্টে মামলা কখন করে, যদি কখনো কেউ সরাসরি কোর্টে যেতে পারে যে আমি থানায় যাব না, অথবা যে সে যখন থানায় গিয়ে ব্যর্থ হয়েছে, যে এফআইআর রেকর্ড করতেছে না, তখন তো তার আর অপশন নাই, তখন তো সে ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ম্যাজিস্ট্রেটের কাছে নালিশি মামলা দায়ের করে কত ধারায়, 200 ধারায়। কত ধারায়? 200 ধারায়। তো এখানে একটা কথা বলে রাখা ভালো যে 200 ধারায় হচ্ছে প্রকৃতপক্ষে যিনি এই নালিশি মামলা দরখাস্ত আকারে দায়ের করবে, 200 ধারায় নিবে হলো তার জবানবন্দি। 200 ধারায় নিবে হলো তার জবানবন্দি। জবানবন্দি মানে হচ্ছে যে তারে ওই যে শপথ বাক্য পাঠ করায় জিজ্ঞাসা করে, যা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না। তারপরে তারে জিজ্ঞাসা করে যে ঘটনার তারিখ কি, আসামি কয়জন, সাক্ষী টাক্ষী কি, এগুলা সবকিছু জিজ্ঞেস করে। তো এই যে জিজ্ঞাসাগুলো করতেছে, এটা হচ্ছে কত ধারায়? 200 ধারায়। তো 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে উনার হাতে অনেকগুলো অপশন আছে, এবং কোনোটা করতেই উনি বাধ্য না। কি কি অপশন আছে যদি আমরা এইভাবে দেখি, যে উনি ইচ্ছা করলে এটা সরাসরি আমলে নিতে পারে। আমলে নেওয়া মানে হলো যে উনি এটা বিশ্বাস করছে যে এরকম ঘটনা আদৌ ঘটছে, এবং প্রাথমিকভাবে বিচারার্থে গ্রহণ করে। প্রাথমিকভাবে বিচারার্থে গ্রহণ, আমলে নেওয়ার আর এক বাংলা আছে বিচারার্থে গ্রহণ, আর ইংরেজিতে বলে টেকিং কগনিজেন্স। তো আলাদাই পড়বো আমরা। আমলে নেয় ম্যাজিস্ট্রেট 190 ধারায়, 190 ধারায় আমলে নেয় মানেই হলো 204 ধারায় হয় সমন দিবে, না হলে ওয়ারেন্ট দিবে। তাহলে 190-এর সাথে সম্পর্ক আছে 204 ধারা। তাই 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে 190 ধারায় আমলে নিবে, অর্থ হলো 204-এর সমান অথবা ওয়ারেন্ট, যদি উনি মনে করে যে না আসলে এরকম সত্যতা আছে। 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে ধরেন উনি আমলে নেয় নাই, ওনার কাছে মনে হচ্ছে যে এই ঘটনাটা সত্য কিনা একটু তদন্ত করে দেখা দরকার বা অনুসন্ধান করে দেখা দরকার, তখন উনি তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দিবে 202 ধারায়। 202 ধারায় যখন তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদন আসবে, তখন ওনার কাছে তো মনে হবে যে তদন্ত আসার পর তো তদন্ত রিপোর্ট সত্য আসবে না মিথ্যা আসবে, একটা তো আসবে, দুইটার যে কোনো একটা। যদি সত্য আসে, তাহলে উনি আমলে নিতে পারে। তার মানে বোঝা গেল কি যে তদন্ত প্রতিবেদন ছাড়াও আমলে নিতে পারে, আবার কি তদন্ত প্রতিবেদন আসার পরেও আমলে নিতে পারে। এটাও তো আপনার গেল হলো 202। আচ্ছা, উনি ধরেন আমলেও নেয় নাই, অনুসন্ধান তদন্ত দেয় নাই, উনি মামলা দায়েরের সাথে সাথে
মনে হইছে যে এরকম কোনো ঘটনা এই সত্যতা নাই, শুধু শুধুই দায়ের করছে, তাহলে 203 ধারায় উনি সরাসরি খারিজ করে দিবেন। 203 ধারায় সরাসরি খারিজ করে দিবেন। তাহলে আমরা দেখেন আমলে নিতে পারে, তদন্ত অনুসন্ধান নির্দেশ দিতে পারে, অথবা সরাসরি কি খারিজ করে দিতে পারে। দেখেন এটা এত এই যতগুলা বললাম এগুলা ছাড়াও ওনার কাছে যদি মনে হয় যে মামলা দায়ের করছে, মামলা হওয়া উচিত ছিল গোপালগঞ্জ আমলি আদালতে, কিন্তু মামলা হইছে কোটালীপাড়া আমলি আদালতে, তাহলে এই জায়গায় আঞ্চলিক এখতিয়ার কি হয়েছে, ভুল হয়েছে, তাহলে উনি এটা ফেরত দিতে পারে 201 ধারায়। 201 ধারায় ফেরত দেবে। এখন ফেরতের ক্ষেত্রে যে বিষয়টা আছে, যদি আপনি মৌখিকভাবে নালিশ করেন তাহলে ওই তানবীরে ধরে কোটালীপাড়া কোর্টে পাঠাই দিবেন। আর যদি লিখিত আকারে নালিশ করেন তাহলে আপনার কমপ্লেইন্ট দিবে সঠিক যথাযথ আদালতে দায়েরের জন্য। তাহলে 201-এ পাইলাম ফেরত, 202-এ পাইলাম তদন্ত বা অনুসন্ধান, 203-এ পাইলাম কি খারিজ, 204-এ পাইলাম সমন অথবা ওয়ারেন্ট। দেখেন এতগুলা ছাড়াও উনি উনি আরো কত, ওনার যদি মনে হয় যে এতক্ষণ যতগুলা বললাম উনি কিছুই করে নাই, এগুলার কোনোটাই না করে উনি যদি অপরাধের প্রকৃতি বিবেচনায়, দেখা গেল একটা হত্যা মামলা সবসময় জিআর ফরম্যাটে হয়, কখনো সিআর ফরম্যাটে হয় না। তো দেখা গেল যে হত্যা মামলা থানায় রেকর্ড করে নাই, তো এখন তো আপনি বাধ্য হয়ে কোর্টে গেলেন, এবং ম্যাজিস্ট্রেট যদি দেখে যে না এই মামলাটা জিআর ফরম্যাটে হওয়া উচিত, তাহলে তিনি এতক্ষণ ধরে যা বললাম তার কোনোটাই না করে 156(3) ধারায় উনি নিকটস্থ থানার যে অফিসার ইনচার্জ তাকে এজাহার হিসেবে রেকর্ডের নির্দেশ দিতে পারে। 156(3) এটা ছাড়াও মোটামুটি ম্যাজিস্ট্রেটের কাছে এইভাবে যে 200 ধারা জবানবন্দি গ্রহণের মাধ্যমে যে মামলার সূচনা হয় সেই মামলাকে বলে কমপ্লেইন রেজিস্টার্ড কেস। এবং এই 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আছে যে জবানবন্দি কার কার দেওয়া বাধ্যতামূলক, কার কার জবানবন্দি গ্রহণের প্রয়োজন নাই, তারপরে খারিজ করলে প্রতিকার কি, তারপরে একই সাথে জিআর মামলা সিআর মামলা চললে কি হবে, তারপরে কোন কোন ক্ষেত্রে একটা মামলা মানে খারিজ হইতে পারে, তারপরে আমলে নেওয়া কি, আমলে নেওয়ার কয়টা উৎস আছে, আমলে নেওয়ার কোনো বিশেষ ব্যতিক্রম আছে কিনা, প্রচুর প্রশ্ন আছে। ইনশাল্লাহ আমরা বিস্তারিত সব পড়বো। তো আপাতত যেটা প্রেক্ষাপট সেটা একটু দেখি যে হচ্ছে যে বল। তদন্ত দেশ, তদন্ত দিলেও তো আমলে নেওয়া হয় না স্যার। না, তদন্ত দিলে তো আমলে নেওয়া হবে না, এই কারণে মাঝে মাঝে কোর্ট কাছারি দিয়ে ঘুরবেন, যাইয়া কোট প্যান্ট পরে টাই পরে যায় ঘুরবেন, অনেক কিছু শিখা যাবে। মানে কিছু কিছু অভিজ্ঞতা আছে যে যেগুলো তাত্ত্বিক জ্ঞান থেকে আসবে না, ওইটা আমার কোর্টে যাইতে হবে। কারণ তদন্ত দেওয়া মানে কি, তদন্ত দেওয়া মানে হলো আমি আমলে হ্যালো। নিতে দিব না এটা শিওর হওয়া। ধরেন ওইটু। বিষয়টা এরকম যে আপনি ডাক্তার সাহেবের কাছে গেছেন, যাওয়ার পরে ওনার কাছে মনে হয়েছে যে কোনো টেস্ট মেস্টের দরকার নাই, আমি সরাসরি ওষুধ লিখে দিলাম, বুঝতে পারছেন? আর যখন উনি টেস্টে দেয়, টেস্টের আগে কি ওষুধ লেখে? টেস্ট আসে, ব্লাড টেস্ট যে 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 সব আসার পরে তারপরে কি লেখে? ওষুধ লেখে। তাহলে তদন্ত বিষয়টা হচ্ছে সেরকম। এখন ওই তদন্ত দেশে তদন্ত দেওয়ার পরে ওনার কাছে মনে হয়েছে যে না এই জায়গায় এই ওষুধ আমলে নিতেও পারে, আর তদন্ত রিপোর্ট আসার পর মনে হয়েছে যে না তার ডেঙ্গু হয় নাই, তাহলে বললাম যে কোনো ওষুধ টষুধ খাওয়ার দরকার নাই, তুমি যে ফলমূলের রস টস খাও বা একটু রেস্ট নাও, মামলা খারিজও করতে পারে বা ভালো মন্দ ওষুধও দিতে পারে। তো বিষয়টা হচ্ছে এরকম, বুঝছেন অনুপ? আমরা পড়া শুরু করি। দেখেন কি আসমা খানম আসছেন, কক্সবাজার থেকে কবে আসছেন? দেখেন, আচ্ছা, ফৌজদারি মামলা দুই ভাবে দায়ের করা যায়, যথা থানায় এজাহার দাখিল বা প্রাথমিক তথ্য বিবরণী এফআইআর এর মাধ্যমে, আদালতে নালিশি দরখাস্ত দায়েরের মাধ্যমে। থানায় ফৌজদারি মামলা দায়ের সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 154 এবং 155 ধারায় বর্ণিত হয়েছে, এবং নালিশি দরখাস্ত দায়ের সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 200 ধারায় বর্ণিত হয়েছে। আমরা প্রথমে চলে আসি যে প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর। পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল পিআরবি এর আন্ডারলাইন করবেন 243 বিধি অনুযায়ী। কত বিধি? 243 বিধি অনুযায়ী আমলযোগ্য অপরাধের বিষয়ে যে সংবাদটি সর্বপ্রথম থানায় আসে সেই সংবাদটি এফআইআর হিসেবে গণ্য হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন
মজার বিষয় হচ্ছে, আমি আরেকটা কথা একটু বলিনি, যে ধরেন আপনাদের লিখিত পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে যে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, ওই হত্যাকাণ্ড রিলেটেড একাধিক জন যায় এফআইআর করতে গেছে, মানে প্রথমে একজন গেছে, তারপরে আরেকজন গেছে, দেন আরেকজন গেছে, তাহলে কি হবে? কোনটা এফআইআর হিসেবে গণ্য হবে? বাকিগুলো? সবগুলো। রিকোয়েস্টের নিকটবর্তী যিনি এফআইআর এর দরখাস্ত দেবেন তিনারটা করুন দেখুন। আচ্ছা, বাকিগুলো হচ্ছে ওই যে আপনার যে 161, পুলিশের নিকট যে জবানবন্দি দেয়। উচ্চ আদালতের নজিরে আছে যে একই ঘটনা বিষয়ে যদি একাধিক এফআইআর হয়, তাহলে সর্বপ্রথম যেটা সেটা কি এফআইআর হিসেবে গণ্য হবে, আর অন্যান্য গুলো কি হিসেবে গণ্য হবে? ওই তদন্তের সময় ইনভেস্টিগেটিং অফিসার যে আপনার 161 ধারায় ঘটনা সম্পর্কে জ্ঞাত ব্যক্তির জবানবন্দি গ্রহণ করতে পারে, বাকিগুলো তাহলে 161 ধারা জবানবন্দি হিসেবে গণ্য হবে। দেখেন, ফৌজদারি কার্যবিধি এর ধারা 154 অনুযায়ী কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট কোনো আমলযোগ্য অপরাধ সংগঠন সম্পর্কে, সংগঠন বানানটা আপনারা অনেকেই ভুল লেখেন, সেটা হলো স অনস্বর ঘটন, এটা বানান ঠিক আছে সংগঠন, কিন্তু আপনারা অনেকে লেখেন সংগঠন, মানে গঠন। সংগঠন যদি বলেন তাহলে গঠন দিয়ে বললে হয় হলো একটা, ধরেন আওয়ামী লীগ একটা রাজনৈতিক কি সংগঠন, জি। আর এই সংগঠন মানে হলো কমিটিং বা কমিশন অফ এন অফেন্স, মানে করা করা ঘটানো, জি। তো সংগঠন সম্পর্কে মৌখিকভাবে দেওয়া প্রত্যেকটি সংবাদ তিনি লিখে নেবেন, যদি মৌখিকভাবে দেয় তাহলে লিখে নেবেন, অথবা তার নির্দেশ ক্রমে তা কি হবে, লিখিত হবে, এবং সংবাদদাতাকে সেটা পড়ে শোনাতে হবে, এবং লিখিতভাবে প্রদত্ত বা উপযুক্ত মতে লিখিত এরূপ প্রত্যেকটি সংবাদ তার প্রদানকারী ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত হবে, এবং এর সারমর্ম উক্ত কর্মকর্তা কর্তৃক এই বিষয়ে সরকারের নির্দেশিত আকারে রক্ষিত একটি বইতে লিপিবদ্ধ করতে হবে। এখানে বিস্তারিত লেখি নাই, রক্ষিত যে বইটা, সে বইটার নাম কি? বিপি কত ফরম? বিপি কত ফর্ম বলেন? 27 ফর্ম। সো এই প্রাথমিক তথ্য বিবরণী কাকে বলে এটা আসলে মুখস্থ নিতে হয়। আপনি যা জানেন নিজের ভাষায় লিখলে আরো ভালো লিখতে পারবেন, এবং বলবেন যে এজাহার এফআইআর এই সময় অনুযায়ী। এখন এক এফআইআর দিয়ে দেখা গেলো এমন লেখা লেখছে না, আধা ঘন্টা শেষ, তাইলে তো আবার হবে না, লোভও সামলাইতে হবে, যে যেটা পারি সেটা ভালো লেখছি, আর এরপর আর সময় নেই। তো এরপরে দেখেন এফআইআর এর প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, এফআইআর এর প্রধান বৈশিষ্ট্যগুলো হলো আমলযোগ্য। পরীক্ষায় প্রশ্ন আসে যে এফআইআর এর বৈশিষ্ট্য কি। তো আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে এফআইআর দাখিল করা হয়। আমলযোগ্য অপরাধের সম্পর্কে জানে এমন যে কোনো ব্যক্তি এফআইআর দাখিল করতে পারে। যে মারা গেছে তার কি আত্মীয় হওয়া লাগবে, নাকি অন্য কোনো ব্যক্তি এফআইআর করতে পারে? যে কোনো ব্যক্তি করতে পারে। এফআইআর দাখিল করতে হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট। এখন আবার কেউ বলবেন না যে ইনি আর কতকাল ভারপ্রাপ্ত থাকবে। লোকরা জিজ্ঞাসা করছে, ধরেন একজন উকিল সাহেব জিজ্ঞাসা করছে যে এই তুমি, অনুপ্রিয়া একজন জিজ্ঞাসা করছে যে অনুপ কি করো? অনুপ বলতেছে আমি গোপালগঞ্জ কোর্টে প্র্যাকটিস করি। 2 বছর পর আবার জিজ্ঞেস করে যে অনুপ কি করো? বলতে গোপালগঞ্জ কোর্টে প্র্যাকটিস করি। তো বলতেছে আর কতকাল প্র্যাকটিস করবে, আসল ওকালতি কবে থেকে শুরু? ডাক্তার আর উকিলরা তো প্র্যাকটিসই করে নাকি? ওটাই তো অ্যাডভোকেসি, ওটাই তো অ্যাডভোকেসি। তাহলে এই ভারপ্রাপ্ত কর্মকর্তা কিন্তু মরার আগ পর্যন্তই ভারপ্রাপ্ত কর্মকর্তা। এফআইআর হলো সরকার কর্তৃক নির্ধারিত ফর্ম, যা বিপি ফর্ম বা বাংলাদেশ পুলিশ ফর্ম নামে পরিচিত। এখানে আপনাদের যদি মনে রাখতে চান, বিপি কত ফর্ম? 27 ফর্ম। এফআইআর এর ক্ষেত্রে সংবাদদাতাকে থানার পুলিশ কর্মকর্তার কাছে শপথ করতে হয় না। শপথ পড়া লাগে? লাগে না। এফআইআর এ সংবাদদাতা ও ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর থাকতে হয়, দুইজনেরই। এফআইআর মাধ্যমে দাখিলকৃত মামলা জিআর মামলা নামে পরিচিত। আর এফআইআর এর মাধ্যমে মামলা রুজু করে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত শুরু করতে পারে। যদি আপনার মনে থাকে দিবেন ধারা, ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত শুরু করে কত ধারায়? 156 156 এখন আমরা চলে আসি এফআইআর এর গুরুত্ব ও ব্যবহার। এফআইআর কোন অপরাধের সবার সবচেয়ে আগের সংবাদ বলে এর গুরুত্ব কি? অত্যাধিক। অত্যাধিকে একটা আকার দেন, তয় জফলা আকার হবে। এফআইআর কোন অপরাধের সবচেয়ে আগের সংবাদ বলে এর গুরুত্ব অত্যাধিক। যেমন এফআইআর ফৌজদারি মামলার ভিত্তি।
এফআইআর এর উপর ভিত্তি করে মামলার তদন্ত কাজ শুরু হয়। কোনো অপরাধের তদন্ত হতে বিচারে আসা পর্যন্ত যে সময় ব্যয় হয় এর মধ্যে কিছু তথ্য ভুলে যাওয়া স্বাভাবিক, এক্ষেত্রে এফআইআর এর গুরুত্ব অনেক। তারপরে দেখেন, আমলযোগ্য অপরাধের তদন্ত শুরু করার জন্য এফআইআর ব্যবহার করা হয়। এফআইআর ব্যবহার করে আদালত ঘটনার প্রথম বিবরণ জানতে পারে ইত্যাদি। মোটামুটি যে বিল্ডিং এর যেরকম একটা আপনার নিচে কি বলে, এটাকে কি বলে, বেস থাকে, ফাউন্ডেশন। তো একটা মামলার ফাউন্ডেশন হচ্ছে কি, জিয়ার মামলার ফাউন্ডেশন হচ্ছে এফআইআর। এফআইআর এর উপর ভিত্তি করেই মামলাটার প্রাথমিক তদন্ত বা অন্যান্য যে বিষয়গুলি সেগুলো আহ, করে থাকে আর কি। এরপরে আমরা চলে আসি ভাই নালিশি দরখাস্ত বা কমপ্লেইন্ট। নালিশি দরখাস্ত বা কমপ্লেইন্ট, এটাকে ইংরেজিতে বলে কমপ্লেইন্ট, বাংলায় কিন্তু অভিযোগও বলে। বাংলায় কি, নালিশি দরখাস্তও বলে আবার অভিযোগও বলে। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে জিয়ার মামলার ক্ষেত্রে বলে রাষ্ট্র বনাম অমুক আসামির নাম। আসামির নাম, রাষ্ট্র বনাম অভিযুক্ত ব্যক্তির নাম। আর জিয়ার মামলার এজাহার যিনি দায়ের করে তাকে এজাহারকারী বলে বা সংবাদদাতা বলে, ইংরেজিতে বলে এনফরমেন্ট। আর সিয়ার মামলার ক্ষেত্রে কোনো রাষ্ট্র না, সিয়ার মামলা আলম খান বনাম অনুপ, সাহেদুর বনাম হৃদয়, এরকম যদি নাম থাকে ফৌজদারি মামলার, তাহলে ধরে নেবেন এটা কি মামলা, সিয়ার মামলা। ফৌজদারি কার্যবিধির 1898 এর 4-1 জ ধারা অনুযায়ী, যার 4-1 জ ধারা মনে থাকবে না সে জাস্ট বলবেন 4 ধারা অনুযায়ী, কারণ ফৌজদারি কার্যবিধির সকল সংজ্ঞা দিছে কত ধারায়, 4 ধারায়। 4 ধারা অনুযায়ী নালিশ বলতে বোঝায় ম্যাজিস্ট্রেট কর্তৃক আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে তার নিকটে, আন্ডারলাইন করেন, মৌখিক অথবা লিখিতভাবে, মৌখিক অথবা কি লিখিতভাবে এই মর্মে অভিযোগ করা যে, গোল দিবেন জ্ঞাত বা অজ্ঞাত যে কোনো ব্যক্তি একটি অপরাধ, যে কোনো জ্ঞাত বা অজ্ঞাত কোনো ব্যক্তি একটি অপরাধ সংগঠিত, জ্ঞাত বা অজ্ঞাত কোনো ব্যক্তি কর্তৃক, লেখেন কর্তৃক, ব্যক্তি কর্তৃক একটি অপরাধ সংগঠিত হয়েছে, কর্তৃক না হলে ঠিক হয় না ভাষা। জ্ঞাত অথবা অজ্ঞাত কোনো ব্যক্তি কর্তৃক একটি অপরাধ কি সংগঠিত হয়েছে, কিন্তু এতে পুলিশ অফিসারের রিপোর্ট অন্তর্ভুক্ত হবে না। মানে পুলিশ অফিসার যদি কোনো রিপোর্ট দিয়ে থাকে সেটা কিন্তু নালিশি দরখাস্ত হিসেবে বিবেচিত হবে। প্রিলিমিনারি প্রশ্ন, পরীক্ষায় প্রশ্ন আসে নিম্নের কোনটি নালিশি দরখাস্ত হিসেবে বিবেচিত হবে বা বিবেচিত হবে না। আর একটা বিষয় হলো, যদিও আমাদের ফৌজদারি কার্যবিধির 4 ধারায় বলতেছে যে মৌখিক ভাবে নালিশ করা যায়, বাট বাস্তবে এখন আর মৌখিক ভাবে নালিশের অস্তিত্ব নাই। বাট আদালত যদি মনে করে মৌখিক ভাবেও নালিশি দরখাস্ত গ্রহণ করতে পারে। নিচের শর্তগুলো পূরণ হলেই মৌখিক বা লিখিত কোনো অভিযোগকে নালিশি কমপ্লেইন্ট বলা যাবে। কি কি দেখেন, ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দিতে হবে, এবং ম্যাজিস্ট্রেটটা কোন ম্যাজিস্ট্রেট, ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য হতে হবে। অপরাধটি কোনো চেনা বা অচেনা ব্যক্তি করতে পারে, মানে জ্ঞাত ব্যক্তিও করতে পারে অজ্ঞাত ব্যক্তিও করতে পারে, এটি অবশ্যই কোনো পুলিশ রিপোর্ট হবে না। তারপরে যদি দেখেন যে যে কোনো ব্যক্তি সরাসরি ম্যাজিস্ট্রেটের নিকট অপরাধ সংগঠনের ব্যাপারে লিখিতভাবে অভিযোগ জানাতে পারে, বা অভিযোগ পাওয়ার পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীকে শপথ গ্রহণের মাধ্যমে পরীক্ষা করেন। যদি কেউ লিখতে চান যে শপথ গ্রহণের মাধ্যমে পরীক্ষা করেন, এই যে শপথ, ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধ আমলে নিতে পারেন বা অভিযোগটি ভিত্তিহীন বলে বাতিল করতে পারেন বা বিষয়টি তদন্ত করার জন্য আদেশ দিতে পারেন। এখন এই যে যে শপথ নেয় কত ধারায়, তারপরে তদন্ত দেয় কত ধারায়, আমলে নেয় কত ধারায়, আপনার যদি সময় থাকে মনে থাকে এগুলা লিখবেন, না হলে এতটুকু আমি আমার এই নোটে যতটুকু লেখা হয়েছে সেটা হলো যে আপনি ন্যূনতম যতটুকু লিখলে পাশ করা সম্ভব সেটা। আর এখানে একটা কথা লিখতে পারেন যে নালিশি দরখাস্ত দায়ের করা হয় ফৌজদারি কার্যবিধির কত ধারায়, 200 ধারায়। নালিশি দরখাস্ত দায়ের করা হয় ফৌজদারি কার্যবিধির 200 ধারায়। এই লেখাও তো সম্ভব না। কাঠি থেকে কত দেখেন দেখেন, তো আমরা এখন চলে আসি যে নালিশি দরখাস্তের বৈশিষ্ট্য। নালিশি দরখাস্তের বৈশিষ্ট্য এটা দেখেন, আমলযোগ্য আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে নালিশি দরখাস্ত দায়ের করা যায়। থানায় যখন আপনি আমলযোগ্য দিচ্ছেন মামলার নাম হচ্ছে জিআর মামলা, আমল অযোগ্য দিলে মামলার নাম হচ্ছে নন জিআর মামলা। বাট কোর্টে আমলযোগ্য আমল অযোগ্য যাই দেন না কেন, না মামলার নাম হচ্ছে কি, জিআর মামলা। অপরাধ জানে এমন যে কোনো ব্যক্তি নালিশি দরখাস্ত দায়ের করতে পারে, অপরাধ সম্পর্কে জানে আর কি, অপরাধ সম্পর্কে জানে এমন যে কোনো ব্যক্তি নালিশি দরখাস্ত দায়ের করতে পারে।
নালিশ ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করতে হয়। নালিশি দরখাস্তের ক্ষেত্রে অভিযোগকারী বা সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট শপথ গ্রহণ করতে হয়। নালিশ মৌখিক বা লিখিত আকারে করা যায়। নালিশি মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া পুলিশ তদন্ত করতে পারে না। আর নালিশি দরখাস্তের মাধ্যমে দায়েরকৃত মামলা কমপ্লেইন রেজিস্টার কেস নামে পরিচিত। কমপ্লেইন রেজিস্টার, TER ED, একটি ইডি যোগ করেন, TER ED হবে এই জায়গা। পাইছেন? REGISTERED। ইডি, জি জি, TER ED। আচ্ছা, এখন আমরা চলে আসি যে নালিশি দরখাস্তের ব্যবহার। নালিশি দরখাস্তের ব্যবহার, কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ সংগঠন করে সেক্ষেত্রে এজাহার বা প্রাথমিক তথ্যের মাধ্যমে ব্যবহার করে, অথবা আমলযোগ্য কোনো অপরাধ সংগঠন করলে জিডি, আমল অযোগ্য কোনো অপরাধ সংগঠন করলে জিডি এর মাধ্যমে থানাতে মামলা দায়ের করা হয়। কিন্তু থানা যখন মামলা গ্রহণ করে না বা গ্রহণ না করার কোনো সম্ভাবনা তৈরি হয়, সেক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি সরাসরি ম্যাজিস্ট্রেট আদালতে নালিশ বা অভিযোগ দায়েরের মাধ্যমে মামলা দায়ের করতে পারেন। এখন বিষয়টা এমন না যে আপনাকে আগে থানায় গিয়ে ব্যর্থ হতে হবে তারপরেই আপনি নালিশি দরখাস্ত দায়ের করতে পারবেন, বিষয়টা কিন্তু তা না। এটা আপনি সরাসরি থানাতে গিয়ে করতে পারেন, আর মনে যদি চাই যে থানার মুখও আমি দেখবো না, সরাসরি কোর্টেই যাব, তাহলে কোর্টেও দায়ের করতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে অপরাধগুলো আছে, এই অপরাধ সম্পর্কে আগে বলা হয়েছে যে আগে আপনাকে যেতে হবে থানায়। থানায় যাওয়ার পরে থানা কর্তৃপক্ষ যদি মামলা গ্রহণ না করে, তারপরে গিয়ে যাইতে হবে হচ্ছে আপনার ট্রাইব্যুনালে, এবং ট্রাইব্যুনালে যাই এফিডেভিট দিতে হবে। এফিডেভিটে বলা থাকে যে আমি কয়েকবার গেছিলাম, যাই ওখান থেকে কি হয়েছি, ব্যর্থ হয়েছি, এ কারণে ট্রাইব্যুনালে মামলা দায়ের করলাম। এখন যেটা হয় আর কি, যে এই এক প্রশ্নের কারণে আমাদের এই জায়গার একজন পরীক্ষার্থী, ওই এক প্রশ্নে ওনার ভাই বা আর 1 বছর ঘোরা লাগছে। ওনার আমি শিখাই দিয়েছিলাম। তো জিজ্ঞাসা করছে যে যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সরাসরি মামলা করা যায় কিনা, বিচারক এটা জিজ্ঞাসা করে, জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় তো জিজ্ঞাসা করেই। তা উত্তর হবে স্যার সরাসরি মামলা করা যায় না, আগে যেতে হবে কোথায়, থানাতে। থানাতে গিয়ে যদি ব্যর্থ হয়, তারপরে এফিডেভিট সহকারে মামলা করতে হয় কোথায়, নারী শিশু ট্রাইব্যুনালে। কিন্তু কোর্ট কাছারিতে হয় কি, দেখা গেল যে উকিল সাহেবদের কাছে আসছে, আসার পর ওনারা থানায় আর যায় না, অত আর জানে না, কিন্তু ওই জায়গায় লিখে দেয় যে থানায় যে আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আদৌ কিন্তু থানায় দেখা গেল যায় নাই। এই কারণে ওই প্র্যাকটিসের কারণে সে বলে দিছে যে সরাসরি দায়ের করা যায়। বুঝতে পারছেন? বাট উত্তরে যদি বলে কি হবে, ধরেন আপনারে ওখানে আপনি বাস্তবে যা হোক না কেন, ভাইবা বোর্ডে চাই হচ্ছে যে বইতে কি আছে, ভাইবা বোর্ডে যায় জিজ্ঞাসা করে বলেন তো খুন আপোষ করা যায় কিনা, নারী শিশুর। আগে আমাদের এই যে যে এখন তো নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন 11 গ, মানে যৌতুকের উদ্দেশ্যে যদি সাধারণ আঘাত করে, এটা আপোষযোগ্য, আপোষযোগ্য। কিন্তু আগে 11 গ আপোষযোগ্য ছিল না। তখন ওই পরীক্ষার হলে জিজ্ঞাসা করতো যে নারী শিশুতে কোনো অপরাধ আপোষ মীমাংসা করা যায় কিনা। যদি বলতো যে যায়, তাহলে ওই সময় আপনার কপালে কুলোই ডলে গেছে, মানে যাই তো তারা আউট অফ দা কোর্ট করে আপোষ মীমাংসা। ধরেন খুনের মামলায় তো আপোষ মীমাংসা হয়, কিন্তু সেটাও হয় কিভাবে, টেকনিক্যালি। আপনি কি আদালতের মাধ্যমে তো আপোষ মীমাংসা করেন না, তাহলে ওই জায়গায় উত্তরে বলতে হবে কি, আপোষ মীমাংসা করা যায় না। যদি জিজ্ঞেস করে খুনের মামলা আপোষ মীমাংসা করা যায়, না স্যার যায় না, ফৌজদারি কার্যবিধির যে বিধান আছে সেখানে খুনের মামলা আপোষ মীমাংসা করা যায় না। আর যদি একবার বলেন যে যায়, তখন ভাই বাতে আবার ওই সময় আপনার কি হবে পেঁচানো শুরু করবে। যাই হোক, তো এই ছিল আমাদের নালিশি দরখাস্তের ব্যবহার। এখন আসি আমরা নালিশি দরখাস্তের গুরুত্ব। নালিশের সাক্ষ্যগত মূল্য না থাকলেও সিআর কেসের সম্পূর্ণ মামলাটি সম্পন্ন হয়ে থাকে নালিশের উপর ভিত্তি করে, সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ দলিল। নালিশের সাক্ষ্যগত মূল্য বলতে বোঝাচ্ছে যে আপনি তো আপনার দরখাস্তে অনেক কিছুই লিখতে পারেন, কিন্তু এই জিনিসগুলো আপনার প্রমাণ করতে হবে কিসের মাধ্যমে, সাক্ষ্য প্রমাণের
মাধ্যমে আপনি লিখলেন, বাট আপনি সাক্ষী হাজির করতে পারেন নাই, কোনো দালিলিক প্রমাণ দেখাইতে পারেন নাই, তাহলে কি হবে? হবে না। তারপরে দেখেন, যখন কোনো ব্যক্তি থানায় মামলা দায়ের করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি মামলা দায়ের করতে পারে। যখন ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করা হয়, সেক্ষেত্রে উক্ত ম্যাজিস্ট্রেট তদন্তের আদেশ দিতে পারেন। নালিশের মাধ্যমে আমলযোগ্য এবং আমলযোগ্য উভয় মামলাই দায়ের করা যায়। এখন আমরা একটু দেখি যে পরীক্ষায় প্রশ্ন আসে যে এফআইআর এর তথ্য কি প্রকৃত সাক্ষ্য বা সাবস্টেন্টিভ এভিডেন্স হিসেবে বিবেচিত হতে পারে কিনা। সাবস্টেন্টিভ এভিডেন্স বলতে কি বোঝায়, কেউ জানেন? সাবস্টেন্টিভ এভিডেন্স বলতে কি বোঝায় অনুপ? হোয়াট ইজ সাবস্টেন্টিভ এভিডেন্স? সাবস্টেন্টিভ এভিডেন্স মানে শুনেন, স্বতন্ত্র সাক্ষ্য বা মূল সাক্ষ্য। সাবস্টেন্টিভ শব্দের তো যে মূল অর্থ মানে এফআইআর এর উপর ভিত্তি করে এটা কি কোনো প্রকৃত সাক্ষ্য কিনা, এফআইআর শুধুমাত্র এফআইআর এর উপর ভিত্তি করে কাউকে সাজা দিতে পারবে কিনা, এটা হলো কথা। একটা জিনিস সহজে মনে রাখেন, আমরা এই প্রশ্ন পড়ি যে এফআইআর সাবস্টেন্টিভ এভিডেন্স কিনা, তারপরে যে 161 ধারায় যে বিবৃতি, এটা 161 ধারায় পুলিশের কাছে যে সাক্ষ্য বিবৃতি দেয়, এটা কি সাবস্টেন্টিভ এভিডেন্স কিনা, 164 সাবস্টেন্টিভ এভিডেন্স কিনা, বা নালিশি দরখাস্ত সাবস্টেন্টিভ এভিডেন্স কিনা। সাবস্টেন্টিভ এভিডেন্স আসলে কি, যে সাক্ষীর উপর ভিত্তি করে আদালত সরাসরি দণ্ড দিতে পারে সেটার বলে সাবস্টেন্টিভ এভিডেন্স। এবং সহজে মনে রাখার যে টেকনিক সেটা হলো, সাবস্টেন্টিভ এভিডেন্স হলো সেটাই যেটা চার্জ গঠন করার পর সাক্ষীরা এসে এক্সামিনেশন ইন চিফ হয় জবানবন্দিতে জেরা করে, তারা যে কথাগুলো বলে তাদেরকে যে জেরা করে, এই অংশটুকুই হচ্ছে সাবস্টেন্টিভ এভিডেন্স। আর এর আগের যত ওই যে এফআইআর বলেন, 161 বলেন, 164 বলেন, এগুলা কিন্তু কোনোটাই সাবস্টেন্টিভ এভিডেন্স না। তাহলে এগুলা করে কিসের জন্য? এগুলা করে হলো যে মূল সাক্ষ্যের সাথে এফআইআর এর মিল আছে কিনা, বা সাক্ষীরা এসে যে যে কথাগুলো বলছে সাক্ষীদের কথার সাথে এফআইআর এর মিল আছে কিনা, 161 ধারার কথার মিল আছে কিনা, 164 ধারার কথার কি মিল আছে কিনা। মিল যদি থাকে তখন এই দুইটারে একসাথে বিশ্লেষণ করে এই হচ্ছে দণ্ড দিবে, না হলে কি দিবে? খালাস দিবে। বিচার্য বিষয় বাইর করবে। বুঝতে পারছেন? যেটা আমরা পাচ্ছি স্যার, এটা হলো বিচার্য বিষয় গঠনের পরে পরে যে উভয় পক্ষের হ্যাঁ যুক্তি তর্কটা হ্যাঁ করে হ্যাঁ ওইখানে যে সাক্ষ্য গ্রহণ করে সেটাই সাবস্টেন্টিভ এভিডেন্স। আর আর এর আগে চার্জ গঠনের আগ পর্যন্ত যা যা আছে এগুলো কোনোটাই কিন্তু সাবস্টেন্টিভ এভিডেন্স না। জি, ধরেন আমাদের সাক্ষ্য আইনের 134 ধারায় আছে যে একটা মামলা প্রমাণের জন্য কয়জন সাক্ষীর দরকার, কয়জনের দরকার বলেন তো? একজনও হইতে পারে, 100 জন হইতে পারে। তো ওই যে যে একজন যদি কোনো সাক্ষ্য দেয় বা 100 জন যে সাক্ষ্য দেয়, ওই সাক্ষ্যটা হলো সাবস্টেন্টিভ এভিডেন্স। বুঝতে পারছেন? কিন্তু এফআইআর তাহলে তাহলে বলতে পারেন যে তাহলে এফআইআর করে লাভ কি? এফআইআর করে লাভ কি? ওই সাক্ষী যে সাক্ষ্য দিছে তার সাক্ষ্যের সাথে এফআইআর এর কথার মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে তো এই ঘটনার সত্যতা কি বেড়ে যাচ্ছে, তখন এইগুলা মিলে হচ্ছে রায় প্রদান করবে। তো যাই হোক, দেখেন জিজ্ঞাসা করছে যে এফআইআর এর তথ্য কি প্রকৃত সাক্ষ্য বা হিসেবে বিবেচিত হতে পারে কিনা বা সাবস্টেন্টিভ এভিডেন্স কিনা। এজাহার বা এফআইআর, এখানে আন্ডারলাইন করেন, কোনো মৌলিক বা স্বতন্ত্র প্রমাণ নয় এবং এটিকে প্রসিকিউশন মামলার যাবতীয় তথ্যের ভান্ডার বলা যাবে না। সাক্ষ্য আইনের 145 এবং 100, এটা আন্ডারলাইন করেন, 155 ধারা অনুসারে তথ্যদাতার বক্তব্য খণ্ডন বা সমর্থনের জন্য এটি ব্যবহার করা হয়, অন্যান্য সাক্ষীদের বক্তব্য খণ্ডন করার জন্য এটি ব্যবহার করা যাবে না। রাষ্ট্রপক্ষের মামলা মূল্যায়নের সময় অন্যান্য সাক্ষ্য প্রমাণের সঙ্গে এজাহার বিবেচনা করতে হবে। যখন এজাহারের বক্তব্যের সঙ্গে আসামিদের বক্তব্য সাংঘর্ষিক বা ভিন্নরূপ হয়, তখন আদালত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার সময় ওইসব সাংঘর্ষিক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। বিষয়টা হচ্ছে, আমরা ফৌজদারি কার্যবিধিতে সামনে পড়বো যে এই যে 161 ধারা বিবৃতির সাক্ষ্যগত মূল্য কি। যে 161 ধারা বিবৃতি আসামি পক্ষ ব্যবহার করতে পারে জেরার সময় 145 ধারায়, সাক্ষ্য আইনের 145 ধারায়, আর বাদী পক্ষ সেটা ব্যবহার করে 157 ধারায় পুনঃজবানবন্দির সময়। ধরেন বিষয়টা কিরকম, যে যে ব্যক্তি যে সংবাদদাতা এফআইআর করতে, তা সে তো একসময় চার্জ গঠনের পরে সে তো একসময় সাক্ষী দিতে আসবে না। এফআইআর যে করে সংবাদদাতা তো সাক্ষ্য দিতে আসবে, আসার সময় ওনারে যখন উনি তো এক্সামিনেশনের চিফ জবানবন্দি হলো, তখন ওনারে বিরোধী পক্ষের আইনজীবী জিজ্ঞাসা করলো, যে জেরা করলো, জেরাতে দেখা গেল যে উনি জেরায় বলতেছে এক কথা আর এফআইআর আছে এক কথা। তখন উনি সাক্ষ্য আইনের 145 ধারা অনুসারে দৃষ্টি আকর্ষণ করবে, বলবে যে আপনি এফআইআর যে কথা বলতেন আর এখন জেরাতে যা বললেন
দুইটা কি পরস্পর বিরোধী। তাই 155 বলবে তার মানে আপনি হচ্ছেন বিশ্বাসের অযোগ্য। 155 বলছে যে পূর্ববর্তী বক্তব্যের সাথে সাক্ষ্যের সামঞ্জস্যতা বা অসামঞ্জস্যতা প্রমাণ করে বলা যেতে পারে সে হচ্ছে কি বিশ্বাসের অযোগ্য। এটা একটু লাগাই দেন, তাহলে ধুলা আসবে না। তাহলে আপনারা কি বোঝা গেল যে বলেন তো এফআইআর শুধু এফআইআর এর উপর ভিত্তি করে কি কাউকে সাজা দিতে পারবে? পারবে? পারবে না। এখন যখন আসামি পক্ষের আইনজীবী জেরা কইরা এফআইআর এর সাথে উনি বললো যে আপনার এফআইআর এর সাথে জেরায় যে কথা বলছেন তার কি নাই, মিল নাই। তো উনি তো পরবর্তীতে ওই বাদী পক্ষের আইনজীবী রাষ্ট্রপক্ষের আইনজীবী এফআইআর জেরার সময় যে ঝামেলাগুলো হয়েছে এই বিষয়গুলো স্পষ্ট করার জন্য উনি আবার আদালতের কাছে আবেদন করতে পারে যে ওনার আমি আমার সাক্ষীর কি পুনঃজবানবন্দি নিতে চাই, এবং পুনঃজবানবন্দির সময় তিনি ওই যে যে এফআইআর এর যে বিষয়গুলো আছে এটা আবার সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে পারে সাক্ষ্য আইনের 157 ধারায়। 157 ধারায় তার মানে একটা মামলার আপনি মনে রাখবেন যে হোক সেটা মানে ফৌজদারি মামলায় তদন্তের আগ পর্যন্ত যতগুলো লিখিত বিবৃতি আছে, মানে তদন্ত চলাকালীন সময় বিচারের আগে 161 বলেন 164 বলেন এফআইআর বলেন এই যা যা আছে সব তো লিখিত বিবৃতি বা ডাইং ডিক্লারেশন বলেন, এগুলো সব মানে কোনোটাই কিন্তু সাবস্টেন্টিভ এভিডেন্স না। এগুলো হলো অনুসমর্থন প্রকৃতির, করবোরেটিভ এভিডেন্স। কি বলেন? করবোরেটিভ এভিডেন্স মানে অনুসমর্থন বা সমর্থনমূলক প্রকৃতির। তো এই এই জিনিসগুলা বা আসামি পক্ষ এইগুলারে ব্যবহার করতে পারে সাক্ষ্য আইনের 145 ধারায়। 161 164 এফআইআর এসবগুলো আসামি পক্ষ ব্যবহার করে সাক্ষ্য আইনের কততে? 145-এ জেরার সময়। কোথাও কখন? জেরার সময়। আর বাদী পক্ষ ব্যবহার করে সাক্ষ্য আইনের 157 ধারায় কখন বলেন তো? পুনঃজবানবন্দির সময়। পুনঃজবানবন্দিরে ইংরেজিতে কি বলে? রি এক্সামিনেশন। রি এক্সামিনেশন। আচ্ছা, অনুপ বলেন তো যে সাক্ষ্য গ্রহণের ক্রমগুলো কি কি মনে আছে সাক্ষ্য আইনের? অনুপ? তিনটা এক্সামিনেশন ইন চিফ, তারপর ক্রস এক্সামিনেশন আর রি এক্সামিনেশন। হ্যাঁ, আর ফার্দার ক্রস এক্সামিনেশন ওটা কি? ফার্দার আছে কোনো জবানবন্দি। ক্রম কি তিনটা না চারটা? তিন তিনটে। তো এই হিসাবে চারটা আসে কেন বলেন? এক্সামিনেশন ইন চিফ, ক্রস এক্সামিনেশন, রি এক্সামিনেশন, ফার্দার ক্রস এক্সামিনেশন, চারটা হয় না? বইয়ে কয়টা? তিনটাই, কিন্তু ওইটা আমাদের ওইটা কি বোনাস দিছে? ওটা না, এটা হচ্ছে যে পুনর্জবানবন্দি দেওয়ার পরে যদি পরবর্তীতে জেরা করার প্রয়োজন হয় সেক্ষেত্রে শুনেন, আমাদের সাক্ষ্য আইনের 138 ধারায় বলছে যে এই সাক্ষ্য গ্রহণের ক্রম তিনটাই: এক্সামিনেশন ইন চিফ, ক্রস এক্সামিনেশন, রি এক্সামিনেশন। আর আর একটা আছে ফার্দার ক্রস এক্সামিনেশন, এটারে আপনার ক্রম হিসেবে মানে গ্রহণ করতে পারবে, বাট ক্রম তিনটাই বলছে। তো এই যে যে তিনটা বা মতান্তরে চারটা, এই চারটার ভিতরে কোনটা করা বাধ্যতামূলক, কোন কোনটা করা বাধ্যতামূলক বলেন তো? বাধ্যতামূলক আর বাকি সব জেরা করা বাধ্যতামূলক না? না স্যার। কারণ আমি জবানবন্দি গ্রহণ করার ফলেই যদি দেখি যে না সত্যতা পেয়ে গেছি, সেক্ষেত্রে আর জি, কিছু না করে- শুধু জবানবন্দি এক্সামিনেশন চিফই বাধ্যতামূলক, আর বাকিগুলো কিন্তু বাধ্যতামূলক না। ধন্যবাদ। তো দেখেন, তাহলে আমরা যেটা জানলাম যে এফআইআর কি সাবস্টেন্টিভ এভিডেন্স বলেন? না। 161 সামনে পড়বো, সাবস্টেন্টিভ এভিডেন্স না। 164 সাবস্টেন্টিভ এভিডেন্স না। তারপরে ডাইং ডিক্লারেশন কি সাবস্টেন্টিভ এভিডেন্স? না। দেখেন, উপর্যুক্ত আলোচনা হতে বলা যায় এজাহার কোনো স্বতন্ত্র সাক্ষ্য নয়, অর্থাৎ এটি নিজে কোনো অভিযোগ প্রমাণ করতে পারে না। সংবাদদাতার বক্তব্যকে সমর্থন বা অসঙ্গতি প্রমাণ করার জন্য এটি ব্যবহার করা হয়। দেখছেন, সংবাদদাতার বক্তব্যকে কি সমর্থন বা অসঙ্গতি প্রমাণ করার জন্য এটি ব্যবহার করে। অসঙ্গতি প্রমাণ করা হয় সাক্ষ্য আইনের 145 ধারায়, আর সমর্থনমূলক হিসেবে ব্যবহার করে কত ধারায়? সাক্ষ্য আইনের কত? 157 ধারায়। উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী এজাহারকে বিশ্বাস করে শুধুমাত্র এর উপর ভিত্তি করে কোনো অভিযুক্তকে দণ্ডিত দেওয়া যায় না। উচ্চ আদালতের নজিরে বলছে যে শুধু এজাহারের উপর ভিত্তি করে কি দেওয়া যাবে না? দণ্ড দেওয়া যাবে না। ধরেন এজাহারের উপর ভিত্তি করে নিম্ন আদালত দণ্ড দিয়ে দিছে, আপিল বা রিভিশনে গিয়ে ওই দণ্ড কিন্তু টিকবে না, ওই দণ্ড কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। উচ্চ আদালতের বহু নজির আছে যে শুধু এফআইআর এর উপর বা 164 এর উপর বা 161 এর উপর ভিত্তি করে
দণ্ড দিছে, পরবর্তীতে আপিল আদালত সেটারে কোয়াশ করে দিছে। কোয়াশ মানে কি? বাতিল। বাতিল। জি। এখন দেখেন যে এফআইআর যখন স্বতন্ত্র সাক্ষ্য হয়, এটা একটু দেখি, তাহলে প্রশ্ন এসে যায় যে এফআইআর কি কখনোই স্বতন্ত্র সাক্ষ্য হিসেবে গণ্য হতে পারে কিনা। এজাহারকারী যদি এজাহার দায়ের করার পর মারা যান, তাহলে ওই এজাহার মৃত্যুকালীন ঘোষণা হিসেবে স্বতন্ত্র সাক্ষ্য বলে গ্রহণযোগ্য হবে। মানে মৃত্যুকালীন ঘোষণা আছে সাক্ষ্য আইনের 32-এর 1 ধারায়। মৃত্যুকালীন ঘোষণা হলো কোনো ব্যক্তি তার মৃত্যুর কারণ সম্পর্কে যে বিবৃতি দেয় এবং পরবর্তীতে তিনি যদি মারা যান, তাহলে যার কাছে দিয়ে গেলেন তিনি আবার এটা মৃত্যুকালীন ঘোষণা হিসেবে প্রমাণ করতে পারেন। সংবাদদাতা জীবিত থাকলে তার সরাসরি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না, শুধুমাত্র সমর্থন দেওয়ার জন্য ব্যবহার করা যাবে। সংবাদদাতা মারা গেলে তখন তা এজাহার সাক্ষ্য আইনের 32-এর 1 অনুযায়ী মৃত্যুকালীন ঘোষণা হিসেবে গ্রহণযোগ্য। তো তারপরেও উচ্চ আদালতের বিভিন্ন নজিরে আছে যে যে মৃত্যুকালীন ঘোষণার উপর ভিত্তি করে দণ্ড দেওয়া উচিত না, অবশ্যই সাথে সাথে কি থাকা উচিত, মানে সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায়। অন্যান্য সাক্ষ্যের সাথে মিল যদি থাকে তাহলে সেই ক্ষেত্রেই দণ্ড দেওয়া উচিত। 6-এর খ দেখেন যে প্রাথমিক তথ্য বিবরণী এবং নালিশি দরখাস্তের মধ্যে পার্থক্য। এই প্রশ্নটার অনেক নাম হয়। বলতে পারে যে জিয়ার মামলা সিয়ার মামলার মধ্যে পার্থক্য, বলতে পারে প্রাথমিক তথ্য বিবরণী বা নালিশি দরখাস্তের মধ্যে পার্থক্য, বুঝতে পারছেন? বলতে পারে থানায় দাখিলকৃত মামলা বা কোর্টে দাখিলকৃত মামলার মধ্যে পার্থক্য। জিনিস একই বাট বহুরূপী, কখনো তানবীর, কখনো মিন্টু, কখনো পাগলা, এইভাবে আসতে পারে। দেখেন তো প্রাথমিক তথ্য বিবরণী ও নালিশি দরখাস্তের মধ্যে নিম্নলিখিত পার্থক্যগুলো বিদ্যমান। কি কি? এক হচ্ছে দাখিলকরণ, আমি আর বিস্তারিত পড়তেছি না। দাখিল, এটা দাখিল করে, প্রাথমিক তথ্য বিবরণী দাখিল করে কোথায়? থানায়। আর নালিশি দরখাস্ত দাখিল করে ম্যাজিস্ট্রেটের কাছে। তো তারপরে দেখেন দায়ের করণে কি বলছে, যে কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত হলে, অবশ্যই কি আমল যোগ্য, উক্ত অপরাধ সম্পর্কে কোনো ব্যক্তি থানায় সংবাদ দিলে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট রেজিস্টারে তাহা লিপিবদ্ধ করবেন। কি অপরাধ? অন্যদিকে আমলযোগ্য বা আমল অযোগ্য অপরাধ সম্পর্কে আইনজীবীর মাধ্যমে অপরাধীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ এনে অপরাধের ঘটনার স্থান, প্রকৃতি, তারিখ বা সময়, আসামির নাম, সাক্ষীদের নাম, ঠিকানা, প্রার্থীর প্রতিকার ইত্যাদি সহ ম্যাজিস্ট্রেটের নিকট নালিশি দরখাস্ত দায়ের করা হয়। 3 নম্বরে যদি দেখেন শপথ গ্রহণ, এফআইআর এর ক্ষেত্রে শপথ গ্রহণ থাকে না, নালিশি দরখাস্তের ক্ষেত্রে শপথ গ্রহণ বাধ্যতামূলক। 4 নম্বরে দেখেন পরিচিতি, প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহারের মাধ্যমে যে মামলার উদ্ভব হয়, উদ্ভব, ওই পরের ভটা কেটে দেন, শুধু ব হবে, তাকে জিআর মামলা বা জেনারেল রেজিস্টার্ড কেস বলে। অন্যদিকে নালিশি দরখাস্ত দাখিলের মাধ্যমে যে মামলার উদ্ভব হয় তাকে কমপ্লেইন রেজিস্টার্ড কেস বলে। দায়েরকারী, এটা যদি আমরা দেখি যে প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহার দায়েরকারীকে বলা হয় এজাহারকারী বা এবং বা সংবাদদাতা। অন্যদিকে নালিশি দরখাস্ত দায়েরকারীকে বলা হয় ফরিয়াদি অথবা কি অভিযোগকারী। বলেন তো সংবাদদাতার ইংরেজি কি? ইনফরমেন্ট। আর অভিযোগকারীর ইংরেজি কি? কমপ্লেইনেন্ট। কমপ্লেইনেন্ট। তারপরে দেখেন গ্রেফতারকরণ, এজাহার দায়ের করার সঙ্গে সঙ্গে তদন্তকারী কর্মকর্তা তদন্ত কার্যক্রম শুরু ও অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে পারেন, পারে কিনা? পারে। অন্যদিকে নালিশি দরখাস্ত দায়ের করা হলে ম্যাজিস্ট্রেট অপরাধের গুরুত্ব অনুসারে সমন বা গ্রেফতারি পরোয়ানা জারি করেন। উল্লেখ্য যে ক্ষয় একটা জফালা দেন, উল্লেখ্য যে নালিশি মামলায় গ্রেফতারি পরোয়ানা ব্যতীত কাউকে গ্রেফতার করা যায় না। তারপর যদি দেখেন তদন্ত প্রতিবেদন, যে এজাহারের ভিত্তিতে দায়েরকৃত মামলায় তদন্তকারী পুলিশ কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির 161 ধারা অনুযায়ী সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন, আলামত জব্দ করেন, খসড়া মানচিত্র সূচিপত্র অঙ্কন করেন এবং 173 ধারা অনুযায়ী পুলিশ প্রতিবেদন দাখিল করেন। অন্যদিকে নালিশি মামলা আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, অধস্তন কোনো ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্মকর্তা বা অন্য কোনো দায়িত্বশীল ব্যক্তির উপর অনুসন্ধান বা তদন্তের ভার অর্পণ করেন। এরপরে চলে আসি দেখেন মামলা পরিচালনা। এজাহারের ভিত্তিতে দায়েরকৃত মামলায় নির্ধারিত তারিখে এজাহারকারী বা সংবাদদাতা উপস্থিত না থাকলেও মামলা কি হয় না? খারিজ হয় না, বরং এক্ষেত্রে রাষ্ট্র বাদী হয়ে মামলা দায়ের করে থাকে। অন্যদিকে নালিশি দরখাস্তের ভিত্তিতে দায়েরকৃত মামলায় নির্ধারিত তারিখে ফরিয়াদি উপস্থিত না থাকলে ম্যাজিস্ট্রেট মামলা খারিজ করে দিতে পারে। আরো পার্থক্য হয় রিমান্ডের আবেদন। সিআর মামলায় রিমান্ডের আবেদন করা
যায় না, কিন্তু জিয়ার মামলায় কি রিমান্ডের আবেদন করা যায়। তো এখন, জি ভাই, হ্যাঁ অনেক অনেকগুলা হয়। যে যে ধরনের মানে যত মার্ক আসবে সেই অনুপাতে লিখবেন। ধরেন এখন আর আগের মতো একটা প্রশ্নে আপনি 15 মার্ক পাবেন না। দেখা গেল এখন পার্থক্যতে হাইস্ট গেলে 5 পাইতে পারেন। তো 5-এর জন্য এই যে যতটুকু লিখছি এইটুকুই যথেষ্ট। আচ্ছা, এখন আমরা চলে আসি 7 নাম্বার প্রশ্নে। জি, একটা 90 দিতে হবে। কি আমলে নেওয়া যাই, আপনি জিজ্ঞেস করেন, আপনিই বলেন কিভাবে করা যায়, আপনি বলেন। যাই তো বলেন। আমলযোগ্য আমল জিয়ার অবশ্যই মামলা সাথে সাথে আমলে নিতে পারে, কিন্তু জিয়ার মামলার সাথে সাথে আমলে নিতে পারে না। জিয়ার মামলায় পুলিশ রিপোর্ট আসার পরে আমলে নেওয়ার প্রশ্ন উঠে। তারপরে বলবেন যে সিআর মামলা আমলে নেয় 190 ক ধারায়, জিয়ার মামলা আমলে নেয় 190 খ ধারায়। তারপরে বলবেন যে সিআর মামলা প্রত্যাহার করে 248 ধারায়, আর জিয়ার মামলা প্রত্যাহার করতে পারে পিপি 494 ধারায়। এর তো এক প্রশ্ন দিয়েই একেবারে লিখে দেবেন যত জায়গা আছে। এই সিআর মামলার প্রথম অক্ষর সি দিয়ে শুরু হয়েছে, জিয়ার মামলার প্রথম অক্ষর কি জি দিয়ে শুরু হয়েছে, এরকম পার্থক্য অনেক আছে। জি জি, আপনি শেয়ার মামলা সরাসরি আমলে গ্রহণ করে 100 কত হবে? শেয়ার মামলা তারপরে অনেকেই লেখা সুন্দর। আর আরো কত পার্থক্য আছে জানেন? যে বলবেন যে দেয়ার মামলায় নালিশকারী যদি অনুপস্থিত থাকে একসময় মামলাটা কি হয়ে যায়, খারিজ হয়ে যায় 247 ধারায়। কিন্তু জিয়ার মামলায় সংবাদদাতা জীবনে হাজির না হলেও মামলা কি খারিজ হবে না। দেয়ার মামলার ক্ষেত্রে তদন্ত করতেও পারে, নাও পারে, কিন্তু জিয়ার মামলার ক্ষেত্রে অবশ্যই কি তদন্ত করতেই হবে। জি, এক প্রশ্নে শেষ হয়ে যাবে। তো আমরা 7-এর ক নাম্বারটা দেখেন। 7-এর ক গতদিন আমরা আলোচনা করছি, যদি আপনাদের খালি খালি আমি প্রিন্ট দিছি, আমার খেয়াল ছিল না, বা নূর ইসলাম স্যার ভুইও আমি কষ্ট বলতে চাইছিলাম স্যার ওই দিন যে স্যার এটা আছে, কিন্তু তারপরে বললাম না যে আমার ভুল হইতে পারে স্যার, এই জন্য আর বলি নাই। করতে চাইছিলেন, বলেন নাই, তার মানে আপনার ভুল হইতে পারে, তার মানে তো আপনি নিশ্চিত ছিলেন না। না স্যার, নিশ্চিত ছিলাম। আমি ভাবছি কি স্যার যে অন্য কোনো প্রশ্ন টশ্ন কিনা, স্যার তখন আমার সামনে এটা বের করা স্যার। এই কথা বললে এখন আর পিয়াল কাজ হবে না। সত্য বললাম স্যার, সত্য বলছি স্যার। কথা তখন না বললে পরে বললে, দেখেন তো 7-এর ক, আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশ কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে। পিয়ালি বলেন, পুলিশ কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে, শীট না দেখে বলেন। স্যার এ তো সিট সামনের উপরে, কিন্তু স্যার পারি তারপরে স্যার আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে 149 ধারায়। বলেন, জি একশো স্যার। উনপঞ্চাশ থেকে 53 পর্যন্ত বলে যান, 149 থেকে 53 পর্যন্ত বলেন স্যার সংক্ষেপে। স্যার ওই যে আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করতে পারবে, আমলযোগ্য অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে স্যার ওই যে সংবাদের কথা বলা হয়েছে স্যার। আর 151 দ্বারা হচ্ছে আমলযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য গ্রেফতারও করতে পারবে স্যার। আর হচ্ছে 152 দ্বারা সরকারি সম্পত্তির প্রতিরোধ স্যার। আর তারপরে হচ্ছে জানি কত দ্বারা ওসি থানার ওসি হচ্ছে হলো ওই যে আহ ওজন পরিমাপ পরীক্ষা করবে। জি স্যার, এই তো। হ্যালো স্যার। এই পয়েন্ট গুলা দিয়ে পরীক্ষায় আসলে পরে ডট 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 দিয়ে যাবেন, এটা একটা না না ধারা না লিখে। স্যার, স্যার স্যার না স্যার, আমি তো ওই যে ধারার শুধু স্যার হিন্টস টুকু বললাম স্যার। আচ্ছা, আমরা 7-এর খ নাম্বার প্রশ্নটা দেখেন ভাই।
ফৌজদারি মামলার তদন্তের ব্যাপারে পুলিশকে অসীম ক্ষমতা প্রদান করা হয়েছে, আলোচনা করুন। উত্তর হবে ধারা 154 থেকে 173। তো আমরা সরাসরি ক্ষয়ের উত্তরে চলে আসি। দেখেন, 7 খ, পুলিশ তদন্ত। অপরাধ সংগঠন, অপরাধ সংগঠনের কি পান নাই? খ আছে তো, পাইছেন? অপরাধ সংগঠনের সংবাদ প্রাপ্তির পর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশক্রমে পুলিশ কর্মকর্তা কর্তৃক আইন অনুযায়ী পরিচালিত উক্ত অপরাধের প্রাথমিক যাচাই বাছাই কার্যক্রমকে পুলিশ তদন্ত বলে। অথবা আপনার যে এই কথাই লিখতে হবে এমন কোনো কথা নাই। আপনি বলবেন যে যে থানায় যখন মামলা দায়ের করে, মামলা দায়েরের পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটাকে 154 ধারা এফআইআর হিসেবে রেকর্ড করে, রেকর্ড করার পরে 156 ধারা অনুসারে কি করে? তদন্ত করে। এবং তদন্তের মূল উদ্দেশ্য হলো ওই বিষয়ে যারা যারা অপরাধ করছে তাদের সম্পৃক্ততা আছে কিনা এটা উদ্ঘাটন করা। এই যে যে কর্মকাণ্ড যে করে তারাই বলে তদন্ত, পুলিশ তদন্ত। ফৌজদারি কার্যবিধি 1898 154 থেকে 173 ধারা পর্যন্ত পুলিশের তদন্ত সংক্রান্ত ক্ষমতা বর্ণিত হয়েছে। নিম্নে পুলিশের তদন্ত সংক্রান্ত টাকা দেন তদন্ত সংক্রান্ত ক্ষমতা আলোচনা করা হলো। অপরাধ সংগঠনের সংবাদ দেখেন, আমলযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্তির পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির 154 ধারা মতে উহা লিপিবদ্ধ করবেন, যা এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহার নামে পরিচিত। যদিও এই জায়গা ওই বিষয়টারে খোলাসা করি না, এজাহার নামে পরিচিত, বাট অ্যাকচুয়ালি প্রিলিমিনারি পরীক্ষার সময় আমরা যে আসবো, এজাহার আর এফআইআর কিন্তু সূক্ষ্ম পার্থক্য আছে। রেকর্ড হওয়ার আগ পর্যন্ত এজাহার, রেকর্ড হয়ে গেলে কি এফআইআর। জি, বাট আপাত দৃষ্টিতে দুইটারই এক জিনিসই বোঝায়, কিন্তু পার্থক্য আছে। আমল অযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্তির পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 155 ধারা অনুযায়ী সংবাদের সারমর্ম লিপিবদ্ধ করবেন এবং সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। মামলার তদন্ত। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, অবশ্যই আসেন। মামলার তদন্ত দেখেন, দেখেন ফৌজদারি কার্যবিধির 156 ধারা অনুযায়ী 156 অনুযায়ী আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে কোনো কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত যে কোনো কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত উক্ত অপরাধের তদন্ত করতে পারবে। এগুলা কিন্তু আমাদের পড়তে পড়তে মুখস্থ হয়ে যাওয়ার কথা, যে 154 ধারা এফআইআর হিসেবে রেকর্ড করার পরে 156 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই কি তদন্ত করতে পারে। এটা হলো কোন ধরনের অপরাধের ক্ষেত্রে? আমলযোগ্য, আমলযোগ্য। আর ফৌজদারি কার্যবিধির 155 ধারা অনুযায়ী, এটা একটু আন্ডারলাইন করেন, আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত, এখানে ব্যতীত বানানটা ভুল আছে, ব্যতীত বানানে কিন্তু আকার হবে না, শুধু কি হবে? বয়জ ফেলা হবে। ব্যতীত পুলিশ উক্ত অপরাধের তদন্ত করতে পারবেন না। 155 ধারা মতে উক্তরূপ আদেশ প্রাপ্তির পর পুলিশ অফিসার তদন্তের ব্যাপারে আমলযোগ্য ঘটনার তদন্তের অনুরূপ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এখন এখানে কিছু বিষয় আছে যে এই বিষয়গুলো যদি উল্লেখ করতে যাই তাহলে প্রশ্ন অনেক বড় হয়ে যায়, কারণ অনেকগুলো ধারা আলোচনা করতে হবে। তো মেইনলি আমরা প্রিলিমিনারিতে পড়ছিলাম যে যে আপনার আমল অযোগ্য অপরাধের তদন্তের নির্দেশ দিতে পারে কে কে? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট কিন্তু আমল অযোগ্য মামলার তদন্তের নির্দেশ দিতে পারে না। তাহলে ওই প্রিলিমিনারির ভালো প্রশ্ন ছিল যে তাহলে মেট্রোপলিটন এলাকায় আমল অযোগ্য অপরাধের তদন্তের নির্দেশ দিতে পারে কে? শুধুমাত্র কে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। জি, কারণ মেট্রোপলিটন এলাকায় তো দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট নেই। তো এই ছিল আমাদের 155 মানে আমলযোগ্য মামলার ক্ষেত্রে কিভাবে তদন্ত করে, 156 আমল অযোগ্যের ক্ষেত্রে 155 তো এরপরে দুইজনের ক্ষমতা একই। প্রথমে আমরা চলে এসে দেখেন সাক্ষী তলব। সাক্ষী তলব ফৌজদারি কার্যবিধির 160 ধারা মতে যে ব্যক্তি ঘটনা সম্পর্কে অবগত আছেন বলে পুলিশের কর্মকর্তার নিকট প্রতীয়মান হয়, তিনি ওই ব্যক্তিকে তার সম্মুখে উপস্থিত হওয়ার জন্য তলব করতে পারেন। ওই ঘটনা সম্পর্কে যে জানে তার কি করতে পারে? তলব করতে পারে।
এক্ষেত্রে সাক্ষী উপস্থিত হতে বাধ্য, তবে তাকে জোর করে বাধ্য করা যাবে না। তানভীর 7 নাম্বার প্রশ্ন বের করেন, 7-এর খ। সাক্ষী তলব। এখন আমরা সাক্ষী তলবটা আসলে কি, যে জায়গায় অপরাধ সংগঠন হয়েছে সেই জায়গার ওই ঘটনা সম্পর্কে যারা জানে এরকম যে কাউরে তদন্তকারী কর্মকর্তা সাক্ষী তদন্তকারী কর্মকর্তা তাদের সমন দিবে যে আপনি অমুক জায়গায় আসেন, সাক্ষ্য প্রদান করে মানে আমার কাছে বিবৃতি দিয়ে যান। তো এই যে যে সমনটা দিবে সাক্ষী তলব, এটা বলছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়, 160 ধারায়। সে সমন পাওয়ার পর হাজির হতে বাধ্য, বাট তারে মারপিট করে জোর করে আনা, ভয় দেখাই আনা যাবে না। সে যদি না আসে তাহলে সে দণ্ডবিধির কত ধারায় দণ্ডিত হবে জানেন? আচ্ছা, সমন যদি সে ওই 172 অথবা 174 যে কোনোটা হইতে পারে, যদি সে আপনার যদি সমন একসেপ্ট করে না আসে তাহলে একটা, আর সমন ধরেন একসেপ্ট করে না আসলে 174, আর সমন যদি সে কি একসেপ্টই করে নাই তাহলে কত, 172। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে সাক্ষী তলব। এবার আসি, দেখেন সাক্ষীর জবানবন্দি গ্রহণ। ধরেন সে আসছে, তানভীরের মতো ভদ্রলোক যে সমন পাওয়ার সাথে সাথে পুলিশের কাছে চলে আসছে। এখন তাহলে পুলিশের কাছে চলে আসলে তখন পুলিশ সেটা কি করবে, তার জবানবন্দি গ্রহণ করবে। তানভীর, তদন্তকারী কর্মকর্তা ইংরেজি কি? ইনভেস্টিগেটিং অফিসার। যাক, ধন্যবাদ। ইনভেস্টিগেটিং অফিসার, ইনভেস্টিগেশন অফিসার না, কিন্তু কি বলবেন, ইনভেস্টিগেটিং অফিসার। আপনি যা আসলে ইংলিশম্যান বোঝা গেল, যে আপনি তো ইংলিশেই লিখতে পারেন। তাহলে দেখেন, তো ফৌজদারি কার্যবিধির 161 ধারা মতে যে ব্যক্তি, এখানে আকারটা কেটে দেন, ব্যক্তিটা আকার হবে না, যে ব্যক্তি ঘটনা সম্পর্কে অবগত আছেন তদন্তকারী কর্মকর্তা তাকে মৌখিকভাবে জিজ্ঞাসা করবেন। মৌখিকভাবে শব্দটা বলতেন, কিভাবে জিজ্ঞাসা করবে, মৌখিকভাবে। তবে যে উত্তর কোনো ফৌজদারি দণ্ড বা আন্ডারলাইন করেন বাজেয়াপ্তির দিকে টেনে নিয়ে যায় কোনো ব্যক্তি, আবার সেই আকারটা কাটতে হবে, কোনো ব্যক্তি সেটা ব্যতীত অন্যান্য সকল প্রশ্নের উত্তর দিতে বাধ্য। এছাড়া পুলিশ অফিসার সাক্ষী কর্তৃক তার নিকট প্রদত্ত বিবৃতি লিখে নেবেন। এটার অর্থ হলো যে সে যারে সমন দিছে সে তো পুলিশের কাছে আসছে, আসার পর পুলিশ তারে যা যা জিজ্ঞাসা করছে সে তার উত্তর দিছে, এবং এটা পুলিশ তদন্তকারী কর্মকর্তা এটা উনি কি লিখে নেবেন। কিন্তু 161 ধারার বিবৃতিতে কে স্বাক্ষর করবে আর কে করবে না, আর 161 ধারার বিবৃতি কখন ব্যবহার করা যাবে আর কখন ব্যবহার করা যাবে না, এই বিষয়টা বলছে 162 ধারায়। কত ধারায়, 162 ধারায়। মনে রাখবেন যে ফৌজদারি কার্যবিধির 161 ধারায় যে বিবৃতি দেয় সেখানে শুধু তদন্তকারী কর্মকর্তাই স্বাক্ষর করে, যিনি বিবৃতি দেয় তিনি স্বাক্ষর করে না। কিন্তু 164-এ দুইজনই করে, ম্যাজিস্ট্রেটও করে, আর যে বিবৃতি দেয় বা দোষ স্বীকার করে সেও করে। জি, তো দেখেন, ফৌজদারি কার্যবিধির 162 ধারা মতে পুলিশ কর্মকর্তার নিকট প্রদত্ত বিবৃতিতে বিবৃতি দানকারী স্বাক্ষর করতে বাধ্য করা যাবে না। তো এখানে আরেকটা কথা আপনি একটু লিখে নিয়েন, যেহেতু প্রশ্ন অনেক বড় এই কারণে শর্ট করে লেখা। বলবেন যে 162 ধারা বিবৃতিতে ওই পুলিশ কর্মকর্তাই স্বাক্ষর করে থাকে, যিনি বিবৃতি দিল তাকে স্বাক্ষর করতে বাধ্য করা যাবে না, বা সে স্বাক্ষর করার কোনো নিয়ম তার নেই। এছাড়া 162-তে আরো কতগুলো কথা বলা আছে, কিন্তু এখানে বিস্তারিত বলি নাই। 162-তে যে কথাগুলো বলা আছে যে 161 ধারা বিবৃতি অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না, অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না। তবে অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে দুইটা ক্ষেত্রে। একটা হলো মৃত্যুকালীন ঘোষণা 32-এর 1, আর একটা হলো আরেকটা হচ্ছে আপনার যদি কোনো আলামত উদ্ধার হয় 27 ধারায়। কি হলে আলামত উদ্ধার হলে সেটা হলো সাক্ষ্য আইনের কত ধারা, 27 ধারা। আর এছাড়া 161 ধারার বিবৃতি আসামি পক্ষ ব্যবহার করতে পারে জেরার ক্ষেত্রে সাক্ষ্য আইনের 145 ধারায়, আর বাদী পক্ষ বা রাষ্ট্রপক্ষ ব্যবহার করতে পারে কত ধারায়, 157 ধারায় সাক্ষ্য আইনের সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে। তো লিখতে গেলে আপনার যদি সময় থাকে আপনি লিখবেন। হ্যাঁ বল। তাহলে আমরা 160 পেলাম, 61 পেলাম, 62 পেলাম। ফৌজদারি কার্যবিধির 163 ধারা মতে জিজ্ঞাসাকালে পুলিশ অফিসার বিবৃতি দাতাকে কোনরূপ হুমকি, প্রলোভন বা প্রতিশ্রুতি দিবেন না। এটা একটু দেখেন, ফৌজদারি কার্যবিধির 163 ধারা মতে জিজ্ঞাসাকালে পুলিশ অফিসার বিবৃতি দাতাকে কোনরূপ কি দিবেন না, হুমকি, প্রলোভন বা প্রতিশ্রুতি দিবেন না। যে আসছে 161 ধারার সাক্ষ্য দিতে মানে বিবৃতি দিতে, তারে কি দেখানো যাবে না,
হুমকি, প্রলোভন বা প্রতিশ্রুতি দেওয়া যাবে না। এটা আছে সাক্ষ্য মানে ফৌজদারি কার্যবিধির 163 ধারা। ধন্যবাদ। 164 ধারাটা পুলিশের ক্ষেত্রে প্রযোজ্য না। 164 ধারায় দোষ স্বীকার বা বিবৃতি রেকর্ড করে থাকে ম্যাজিস্ট্রেট, সেটা নিয়ে আলাদা প্রশ্নই আছে, সেটা পরবর্তীতে পড়বো। এবার দেখেন তল্লাশি পরোয়ানা। 165 ধারা মতে সংগঠিত অপরাধের সাথে সম্পর্কিত যে কোনো জিনিস উদ্ধার করার জন্য তদন্তকারী কর্মকর্তা যে কোনো স্থানে তল্লাশি করতে পারেন। আপনি এখানে 165 ও 166 ধারা মতে লেখেন। 165 ও 166 ধারা মতে সংগঠিত অপরাধের সাথে সম্পর্কিত যে কোনো জিনিস উদ্ধার করার জন্য তদন্তকারী কর্মকর্তা যে কোনো স্থানে তল্লাশি করতে পারেন। এখন 165 আর 166 তল্লাশির মধ্যে পার্থক্য কি? ধরেন গোপালগঞ্জের তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জের মধ্যে ওনার যে এখতিয়ার, গোপালগঞ্জ থানার মধ্যে তদন্ত করলে 165 ধারার বিধান প্রযোজ্য হবে। আর উনি ধরেন ওই মানে তল্লাশি করলে, আর উনি তল্লাশি করলো দেখা গেল কোটালীপাড়া গিয়ে, বাট পুলিশ অফিসার কোথায়? গোপালগঞ্জ সদর থানার। তাহলে অনুসরণ করবে কত ধারার বিধানাবলী? 166 ধারার বিধানাবলী। মানে এখতিয়ারের বাইরে হলে 166 ধারা, আর এখতিয়ারের মধ্যে হলে 165। পুলিশ রিমান্ড দেখেন, পুলিশ রিমান্ড। তানভীর সাহেব বলেন, রিমান্ড বলতে কি বুঝেন? রিমান্ড বলতে ফৌজদারি না দেওয়ানি স্যার। ফৌজদারি, দেওয়ানি, রাজস্ব, তারপরে আর যা যা আছে সব। স্যার ফৌজদারি রিমান্ড বলতে বোঝাচ্ছে হলো স্যার কোন আসামিকে হুম, বলেন স্যার বলেন। তার অধিক তদন্ত করার জন্য কোন আসামিকে এই দেওয়া স্যার, নোটিশ দেওয়া। নোটিশ কে দিবে? সাধারণত আদালতে দেয়। আদালতে দেয়। আর অন্য রিমান্ড? স্যার আটটা রিমান্ড আছে, যেমন আমি শুনতে চাই ওই যে আপনি শুনছেন? স্যার দেওয়ানি থেকে রিমান্ড আছে স্যার। সেটা কি? এটা হলো পূর্ণ বিচারের জন্য ফিরে ফিরে পাঠানো। কে কারে পাঠাবে? আহ, যে আদালত আছে তার অধীনস্থ আদালতের কাছে পাঠাবে স্যার। যেরকম একটা উদাহরণ দেন। যদি জেলা জজ কোনো আদেশ দেয়, হুম, সেই আদেশ রাস্তা তো বলেন ভাই না দিন পরে আসে তো আসলে দিন রাতে পাঠাবে দিন রাতে ওই মামলা। আপনার মাথা তো ভালোই গরম আছে, ঠান্ডা তো হয় না এখন। তানভীর, রিমান্ড ভুলে গেছেন? এত সুন্দর করে পড়লাম, আপনি প্রিলিমিনারি পাস করছেন, এখন রিমান্ড যদি না বোঝেন, এলএলবির স্টুডেন্ট। পুলিশ নোটিশ দেয় আসামির, এটা রিমান্ড? না স্যার রিমান্ড মানে তো স্যার সিনেমা যেটা দেখা যায় না কোর্টে গেছেন কোন সময়? কোনোদিন যান নাই? রশিদ সাহেব, রিমান্ড কাকে বলে? রশিদ সাহেব বলেন। সংগঠিত বিষয়ে প্রতিদিন তদন্ত করার জন্য পুলিশ যে তাকে জিজ্ঞেস করার জন্য মাননীয় আদালতের কাছে যে প্রেয়ার দিয়ে যে আসামিকে হ্যাঁ নমস্কার, জি বলেন। জিজ্ঞাসাবাদের জন্য না সেটি হচ্ছে হ্যাঁ হয়েছে, জি হয়েছে হয়েছে, জি। একটা না কোনো আচ্ছা, আপনারা অধিকতর তদন্ত শব্দটা ইউজ করতেছেন কেন? মানে যেকোনো সময় হতে পারে তদন্ত তো তার মানে অধিকতর তদন্ত ছাড়াও তো যখন কাউরে বিনা কারণে গ্রেফতার করার পরে পুলিশ তারে সর্বসাকুল্যে রাখতে পারে পুলিশ হেফাজতে 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে তাকে হাজির করতে হবে। তা হাজির করার পরে পুলিশের যদি মনে হয় যে না, তারে আরো কিছু জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে তদন্তের স্বার্থে, তখন ম্যাজিস্ট্রেটের কাছে ওই অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে আনার জন্য পুলিশ যে আবেদনটা করে সেটাকে বলে রিমান্ডের আবেদন, এবং আদালত এই ক্ষেত্রে অনধিক কতদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করতে পারে? 15 দিন। ফৌজদারি মামলার ক্ষেত্রে আসামিরে পাঠায় পুলিশের কাছে। রিমান্ড শব্দটার অর্থ হলো ফেরত পাঠানো, ফেরত পাঠানো। বুঝতে পারছেন? ধরেন আপনারা যদি ঢাকা থেকে যে যার কাছে গেছেন উনি আপনার গোপালগঞ্জ ফেরত পাঠাইছে, আপনার রিমান্ডে পাঠাইলো কোথায়? গোপালগঞ্জে। জি। তো আর দেওয়ানি মামলার ক্ষেত্রে হচ্ছে যে যখন কোন দেওয়ানি মামলার কোন আদেশ বা ডিক্রির বিরুদ্ধে ধরেন আপিল করছে,
আপিল আদালত, তখন আপিল আদালত ওই মামলাটা বিচারিক আদালতে পুনর্বিচারের জন্য ফেরত পাঠাইছে। এটা হলো দেওয়ানি মামলার রিমান্ড। অর্থাৎ দেওয়ানি মামলায় রিমান্ডে পাঠায় হলো মামলারে, দেওয়ানি ক্ষেত্রে আর কি। আর ফৌজদারি ক্ষেত্রে রিমান্ডে পাঠায় কারে? আসামিকে, অভিযুক্ত ব্যক্তিকে। জি। তো এই পুলিশ রিমান্ড আসলে আমরা এর আগে আলোচনা করছি পুলিশ রিমান্ড সম্পর্কে। কোনো ব্যক্তিকে, এই যে দেখেন, কোনো ব্যক্তিকে গ্রেফতার করে 24 ঘন্টার বেশি আটক রাখতে চাইলে তদন্তকারী কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে ফৌজদারি কার্যবিধির 167 ধারায় প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে পারে ইহাই পুলিশ রিমান্ড। এবং আপনি, আমাদের জানা উচিত, নূর ইসলাম ভূঁইয়া, আপনি দরকার হলে আরো তথ্যবহুল করতে পারেন লেখাটা, যে তদন্ত পর্যায়ে রিমান্ড আছে 167 ধারায়, বিচারিক পর্যায়ে রিমান্ড আছে কত? 344 ধারায়। বাট রিমান্ড শব্দটার উল্লেখ আছে কত ধারায়? 344 ধারায়। 167 2 বা পুরো 167 ধারায় কোথাও কিন্তু রিমান্ড শব্দটা নেই। জি। এখন আমরা চলে আসি অন্যান্য কার্যাবলী। ফৌজদারি কার্যবিধির 168 ধারা মতে কোন অধস্তন পুলিশ অফিসার এই অধ্যায় অনুসারে তদন্ত করলে তিনি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট তদন্তের ফলাফল জানাবেন। মানে যখন একজন ইনভেস্টিগেটিং অফিসার তদন্ত শেষ করছে, তখন এই তদন্তের ফলাফল তিনি জানাবেন কার কাছে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। তানভীর বলেন তো, যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কতদিন পর্যন্ত ভারপ্রাপ্ত থাকে? কয় বছর? জি। দেখেন তো, ফৌজদারি কার্যবিধির 169 ধারা মতে তদন্তকারী কর্মকর্তার নিকট যদি প্রতীয়মান হয় যে, ভাই এটা একটু দেখেন, 169 ধারা মতে তদন্তকারী কর্মকর্তার নিকট যদি প্রতীয়মান হয় যে আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করার মতো সাক্ষ্য প্রমাণ বা যুক্তিসঙ্গত ভিত্তি নেই, তাহলে একটি মুচলেকা সম্পাদনের পর আসামিকে মুক্তি দিতে পারেন। ব্র্যাকেট একটু লিখে রাখেন, থানা থেকে জামিন। 169 ধারায় যে জামিনটা দেয়, কোথা থেকে দেয়? থানা থেকে জামিন দেয়। এখন দিতে তো সে বাধ্য না, দিতে তো সে বাধ্য না। তাহলে 168-তে তদন্তের ফলাফল জানাচ্ছে, আর 169-এ থানা থেকে জামিন দিচ্ছে। তো লিখিত পরীক্ষার ক্ষেত্রে কিছু কিছু জিনিস ভাষা ভাষা লিখলেই হয়, একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে লেখা লাগে না। কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন আসে যে 169 ধারায় জামিন, থানা থেকে জামিন দিতে পারে কে? তদন্তকারী কর্মকর্তাও পারে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও পারে। কিন্তু এই জায়গায় কিন্তু আমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিখি নাই। কেন লিখি নাই জানেন? লিখলে লিখতে পারতাম, কারণ এই জায়গায় প্রশ্ন আসছে যে তদন্তকারী কর্মকর্তা অসীম ক্ষমতা ভোগ করে থাকে, এই জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কথা আনি নাই। তারপরে দেখেন যে ফৌজদারি কার্যবিধির 170 ধারা মতে তদন্তকারী কর্মকর্তার নিকট যদি প্রতীয়মান হয় যে আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করার মতো পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ বা যুক্তিসঙ্গত কারণ আছে, মানে উনি 169-এ জামিন চাই নাই, তাহলে আসামিকে সাক্ষ্য যুক্তিসঙ্গত কারণ আছে, তাহলে তিনি আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। এটা বলছে কততে? 170-এ। 70। তারপরে দেখেন যে ফৌজদারি কার্যবিধির 171 ধারা মতে কোন ফরিয়াদি বা সাক্ষীকে পুলিশ অফিসারের সাথে বা যেতে বাধ্য বা যেতে বাধা করা যাবে না। মানে যদি যেতে চাই তাহলে যেতে পারবে, আর না যেতে চাইলে তারে জোর করে নেওয়া যাবে না। 172 ধারা দেখেন, ফৌজদারি কার্যবিধির 172 ধারার মধ্যে তদন্তকারী কর্মকর্তা প্রতিদিন তার ডায়েরিতে তদন্তের অগ্রগতি লিপিবদ্ধ করবেন। 172 ধারা নিয়ে সামনে আলাদা একটা প্রশ্নই আছে, ওই যে পুলিশ ডায়েরি, যে তদন্তকারী কর্মকর্তা তার তদন্তের অগ্রগতি যে ডায়েরিতে লিপিবদ্ধ করে, সেটা হলো কত ধারায়? 172 ধারায়। অর্থাৎ কখন তিনি তদন্ত শুরু ও শেষ করবেন, কোন স্থান পরিদর্শন করলেন এবং তদন্তের মাধ্যমে যে অবস্থা সম্পর্কে নিশ্চিত হলেন তা কি করবেন? উল্লেখ করবেন। এবং সবশেষে দেখেন যে তদন্ত প্রতিবেদন। ফৌজদারি কার্যবিধির 173 ধারা মতে অনাবশ্যক বিলম্ব ছাড়াই প্রতিটি তদন্ত সমাপ্ত হওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ রিপোর্টের ভিত্তিতে অপরাধটি আমলে নেওয়ার ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট একটি রিপোর্ট প্রেরণ করবেন, যা কি পুলিশ রিপোর্ট বা পুলিশ প্রতিবেদন নামে পরিচিত। এখন পুলিশ প্রতিবেদন নিয়েও বিস্তারিত লেখা যায় যে পুলিশ প্রতিবেদন হলো দুই প্রকার। যদি তদন্তে আসামিদের, অভিযুক্তদের মানে ঘটনার সংশ্লিষ্টতা পায় তাহলে দিবে চার্জশিট, আর যদি না পাই তাহলে দিবে কি? ফাইনাল রিপোর্ট।
তো ফাইনাল রিপোর্ট বা চার্জশিট উভয়টাই করতে বলে পুলিশ রিপোর্ট। উপরোক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে ফৌজদারি মামলা তদন্তের ক্ষেত্রে পুলিশের অসীম ক্ষমতা রয়েছে। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের যে সমস্যা হয় আর কি, ধরেন আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাইছে আর আপনি উত্তরটাই লিখছেন, বাট অন্যভাবে, মানে অন্যভাবে বলতে ওই প্রশ্নে যা চাইছে ওরকম টাইটেল দিয়ে আপনি লেখেন। একজন প্রশ্ন করতেছে, আপনি কথা বলতেছেন কিন্তু অন্য দিক থেকে। ধরেন আমাদের এরকম প্রশ্ন যদি আসে, ইংলিশ লাইন দিয়ে আসুক বা এরকম টাইপের আসুক, প্রশ্নে যা যা চাইছে সেই আঙ্গিকে লিখবেন এবং সবশেষে বলে দিবেন, আলোচনার পরিশেষে বলা যায় যে এই। বুঝতে পারছেন? উপসংহার দিতে হবে। ইচ্ছা দিলে দিবেন, না দিলে নাই। তাহলে আপনাদের এখান থেকে এই 154 থেকে 173 পর্যন্ত কি আনোয়ারুল হক সাহেব বলবেন নাকি? পারবেন বলতে? পারবেন পারবেন, বলার সময় বলেন। আলম ভাই পারবেন? বলার এই সময় আরাফাত সাহেব পারবেন? একটা নেন, আচ্ছা এক এক করে শুরু করেন, দরকার হলে ওনারা কেউ একটু মনে করাই দেন। দেন, ওটি দেখুন। 154 কি আছে এটা দিয়ে শুরু করেন। প্রশ্নের 7-এর গ নাম্বারটা একটু দেখেন। 7-এর গ নাম্বার প্রশ্নটা আগে, প্রশ্নটা দেখেন সবাই, প্রশ্নের অংশে যান। যে তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তকালে ফৌজদারি কার্যবিধির 161 ধারা মতে সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করেন, তার আইনগত মূল্য কি? মানে হলো যে এই যে যে এই আইনগত মূল্যর পরে একটা প্রশ্নবোধক চিহ্ন না, তারপরে একটা দেন, অবলিক দেন, অবলিক, অবলিক ছিলেন ঠিক না? যে তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তকালে ফৌজদারি কার্যবিধির 161 ধারার মধ্যে সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করেন, তার আইনগত মূল্য কি? মানে এই 161 ধারায় যে জবানবন্দি গ্রহণ করলো, এটা কোন আইনগত মূল্য কি? মানে কখন ব্যবহার করা যাবে আর কখন ব্যবহার করা যাবে না, বা এই যে যে 161 ধারার বিবৃতি রেকর্ড করলো আদৌ এর কোনো দাম আছে কিনা। তো এটার উত্তরও যা। পরের অংশ দেখেন, আইনের কোন বিধান বলে তদন্তকারী পুলিশের নিকট সাক্ষী প্রদত্ত জবানবন্দি এবং আদালতের প্রদত্ত সাক্ষীর জবানবন্দি সাদৃশ্য বা বৈপরীত্য আদালতের বিবেচনার জন্য রেকর্ড আনয়ন করা হয়? এটার উত্তরও তাই। বুঝতে পারছেন? ওই যে অবলিক দিলাম না, যে মূল্য কি, এটার উত্তরও যা। আর এই যে বিবেচনার জন্য রেকর্ডে আনয়ন করা হয়, এটার উত্তরও কি? জাস্ট যে জায়গা যে প্রশ্ন চাইছে সেই জায়গা সেই টাইটেল দিয়া উত্তর লিখবো। বুঝতে পারছেন? এরপরে আর একটা অবলিক দেন, বাদী পক্ষ পুলিশের নিকট সাক্ষীর প্রদত্ত জবানবন্দি কখনো কোনো কাজে ব্যবহার করতে পারে কি? এইটুকুর উত্তরও কি? একই। মানে এই জায়গা প্রশ্ন আছে 3টা, কিন্তু উত্তর কিন্তু কি বলেন? একটাই। বুঝতে পারেন নাই বোধহয়? আচ্ছা, যে 161 জনের পুলিশ দলে যে সাক্ষীকে তলব করে, হ্যাঁ, এটা শুধুমাত্র বাদী পক্ষের সাক্ষী থাকবে। এখানে আসামি পক্ষ যদি কোনো সাক্ষ্য উপস্থাপন করে তাহলে তাকে 161 দ্বারা আসামি পক্ষ সাক্ষ্য উপস্থাপন করবে কেন? আসামি পক্ষর একটা ফৌজদারি মামলায়, একটা ফৌজদারি মামলায় প্রমাণের দায়ভার কার? রাষ্ট্র বা রাষ্ট্রের বা বাদী। এই জায়গায় আসামি তো যে সাফাই সাক্ষী দেয়, সাফাই সাক্ষী দেওয়া কি তার জন্য বাধ্যতামূলক? না, সাফাই সাক্ষী হলো সে তার জন্য নফল ইবাদতের মতো, যে আমি দিলি দিলাম, না দিলে নাই। বাট মূল মামলা প্রমাণের দায়ভার কার? বাদীর। আর 161 দ্বারা যে বিবৃতি রেকর্ড করে সর্বদা ওই রেকর্ড করে যে ঘটনা সম্পর্কে জানে সে। আর ওখানে কিন্তু একটা কথা বলা আছে যে যদি পুলিশ এমন কোন প্রশ্ন করে যে প্রশ্নের উত্তর দিলে আপনি নিজেই জড়াই যাইতে পারেন, নিজেই জড়াই যেতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওই ওই সেই ধরনের প্রশ্ন উত্তর দিবে না। এবং যদি আপনাকে বলে যে 161 দ্বারাই পুলিশ কি কোনো আসামির বিবৃতি রেকর্ড করতে পারে কিনা, বলেন? 161 দ্বারাই পুলিশ কি কোনো আসামির দোষ স্বীকার রেকর্ড করতে পারে? আসামির দোষ স্বীকার রেকর্ড করতে পারে? আসামির দোষ স্বীকার যদি পুলিশের কাছে করে, এটা কি সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক? না, সাক্ষ্য আইনের কত ধারায়? 25 ধারায়। বুঝতে পারছেন?
তো 161 দ্বারা মানে বিবৃতি যা রেকর্ড করতেছে স্বয়ং বাদী করতেছে অথবা ঘটনা সম্পর্কে জানে যারা তাদের করতেছে। দেখেন, তো আমরা উত্তরে চলে আসি। তো যদিও এই জায়গায় টাইটেল দিতে একটা, বাট আপনারা যে জায়গাতে ওই 3 অংশের যেভাবে আসুক সেইভাবে টাইটেল দিয়ে দিবেন। তো পুলিশের নিকট সাক্ষীর জবানবন্দি কোন কাজে ব্যবহার করা যাবে আর কোন কাজে ব্যবহার করা যাবে না, আমি একটু এটা আমি অলরেডি আলোচনা করছি, তারপরে আপনারা বলি যে 161 ধারার যে বিবৃতি, এটা 162 ধারায় বলছে যে কখন ব্যবহার করা যাবে আর কখন ব্যবহার করা যাবে না। এই জায়গায় বলছে যে এটা তদন্ত বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে না, তবে তদন্ত বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে যদি 161 ধারার বিবৃতিটা হয় কি ডাইং ডিক্লারেশন বা মৃত্যুকালীন ঘোষণা, অথবা সাক্ষ্য আইনের 27 ধারা। সাক্ষ্য আইনের 27 ধারা কি আছে আমি একটু মনে করাই দিই, যে আমি অমুকরে হত্যা করছি, হত্যা করার পর লাশটারে অমুক জায়গায় গুম করে রেখে আসছি। তো হত্যা যে করছি এই অংশটুকু দোষ স্বীকার প্রাসঙ্গিক না, বাট পুলিশ ওখানে গিয়ে দেখা গেল লাশটারে উদ্ধার করছে, আলামত উদ্ধার করলো, এই অংশটুকু 32-1 এবং 27 ধারায় যে অংশটুকু, এই অংশটুকু আহ বিচার বা অনুসন্ধানে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। আর এছাড়া 161 ধারা বিবৃতি আহ আসামি পক্ষ বৈ সাদৃশ্য প্রমাণের জন্য সাক্ষ্য আইনের 145 ধারায় ব্যবহার করতে পারে। আর যিনি রাষ্ট্রপক্ষ তিনি ব্যবহার করবেন পুরো জবানবন্দিতে, এটা হলো সাক্ষ্য আইনের কত ধারায় 157 ধারায় সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে। এই হচ্ছে আপনার এই প্রশ্নের উত্তর। যাই হোক, আমরা একটু পড়া শুরু করি। দেখেন, ফৌজদারি কার্যবিধি 161 ধারা মতে পুলিশ কর্তৃক সাক্ষীর বক্তব্য লিপিবদ্ধ করা হলে উক্ত বক্তব্য যখন ব্যবহার করা যাবে কখন ব্যবহার করা যাবে না সে সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 162 ধারায় বলা হয়েছে। মানে 161 ধারা বিবৃতি কখন ব্যবহার করা যাবে আর কখন ব্যবহার করা যাবে না এটা বলছে কোথায়? 162-তে। যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, দেখেন, পুলিশ কর্তৃক সাক্ষীর বক্তব্য লিখিতভাবে লিপিবদ্ধ করা হলে তা তদন্তাধীন কোনো অপরাধ সম্পর্কে কোনো অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না। আন্ডারলাইন করেন, অনুসন্ধান বা বিচারে ব্যবহার করা যাবে না। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে অনুসন্ধান বা বিচারে যদি ব্যবহার করা নাই যায়, তো এটা 161 দ্বারা রেকর্ড করে পুলিশের খালি খালি লাভ কি? তো যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে, দেখেন, সাক্ষ্য আইনের 145 ধারায় উল্লেখিত পন্থায় সাক্ষ্যের সাদৃশ্য বা বৈপরীত্য নির্ধারণ করার জন্য এমন ধরনের বক্তব্য ফৌজদারি কার্যবিধির 162 ধারায় ব্যবহার করা যেতে পারে। এখন সাদৃশ্য বা বৈপরীত্য এটা আপনি একটু উদাহরণ দিয়ে লিখে দিবেন, এই জায়গায় উদাহরণ বলি নাই, উদাহরণটা কিভাবে হবে। সাদৃশ্য বা বৈপরীত্য, ওই যে উদাহরণ দিছিলাম, ধরেন অনুপ 161 ধারা বিবৃতিতে দিল, তানভীর বলল যে আমি দেখছি অমুক অমুক অনুপ মারামারি করছে পিয়ালের সাথে। 161 ধারা বিবৃতিতে তানভীর এই কথা বলল। এরপরে সে যখন আহ সাক্ষী হিসেবে একসময়, তানভীর তো যখন মামলার বিচার চলে সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে আসছে, তখন জেরায় সে স্বীকার করছে যে ওই দিন সে ওই জায়গায় ছিলই না, ওই দিন সে ওই জায়গায় কি ছিলই না, অথচ 161-এ বলছে কি যে দেখছে। তার মানে তানভীরের তখন আসামি পক্ষের আইনজীবী বলতে পারে যে আপনার বক্তব্য এটা তো 161-এর থেকে এটা কি পরস্পর বিরোধী, এবং তখন তারা বলবে যে 155 আপনি বিশ্বাসের অযোগ্য। বুঝতে পারছেন? তাহলে আসামি পক্ষ 161 ব্যবহার করতেছে কত ধারায়? 145 ধারায়, ওই যে সাদৃশ্য, এটা হলো বৈপরীত্য প্রমাণের জন্য। আর যিনি রাষ্ট্রপক্ষ তিনি দেখা গেলো তানভীর তো ভুলে ভুলে যা যা বলে ফেলছে, এখন রাষ্ট্রপক্ষ আবার তানভীরের এই বিষয়টা ব্যাখ্যা করার জন্য তিনি আবার আদালতের কাছে অনুমতি চাইতে পারেন যে আমি তানভীরের পুনঃজবানবন্দি নিতে চাই। তখন রাষ্ট্রপক্ষ আবার এই 161-এর এই বিষয়টা উনি সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে পারে সাক্ষ্য আইনের কত ধারায়? 157 ধারায় সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে। তো এই জায়গায় একটু ছোট্ট করে দরকার হলে উদাহরণ দিয়ে নেবেন, বুঝেন নাই বোধহয়? কি যে বুঝতেন তা তো মাঝে মাঝে আমার মনে হয় যে সংস্কার করা দরকার। আমাদের পড়াশোনাটা মুখস্থ বিদ্যা, এই যে প্রথম মুখস্থ বিদ্যা হয়ে গেছে। আপনি তো ওর মধ্যে কে মুখস্থ বিদ্যা কি আমি আপনাদের জীবনে একবার বলছি যে আপনি মুখস্থ করেন? আপনি তো মহাপণ্ডিত, মুখস্থ তো আপনি করেন, আমি জীবনে মুখস্থ করতে করে বলছি? পূর্ণ জবানবন্দিতে যখনই উনি আবার সাদৃশ্যমূলক কথা বলবে, জি তখনই যে যিনি জেরা করছিল উনি আবার অধিকতর জি। জবানবন্দিতে চলে যাবে। দেখেন, ওই একবার জবানবন্দি অধিকতর জবানবন্দি করতে করতে 20-22 পেজ শেষ করে ফেলবে।
আচ্ছা দেখেন, আমি কখনোই আপনাদের যেদিন থেকে পড়ানো শুরু করছি এই জায়গা যতজন আসছে এই রুম থেকে তো আল্লাহর রহমতে ওই 40 জনের মতো অ্যাডভোকেট, 40 জন তো আপনার গোপালগঞ্জ কোর্টের মধ্যে, আর অনলাইনে আরো কয়েকজন হয়েছে। তাদের জীবনে আমি কাউরে বলি নাই যে আপনি এটি মুখস্থ করেন। তো মুখস্থ করার কোনো প্রশ্নই ওঠে না। আপনি বারবার দেখেন, এক জিনিস যখন বারবার দেখবেন তখন ওই জিনিসটা এমনি মাথার ভিতরে গেঁথে থাকবে, আর বুঝে বুঝে পড়েন। জি, জি, দেখেন। তো নিম্নলিখিত ক্ষেত্রে পুলিশ কর্তৃক সাক্ষীর বক্তব্য লিপিবদ্ধ করা হলে তা ব্যবহার করা যাবে। সাক্ষী বানানটা ভুল আছে, সাক্ষী বানানে কখনো স্বরনিচাই পাওয়া হবে না, যদি ওই জায়গায় দেওয়া আছে। সাক্ষী হলো সহায়ক দন্তন্য সহায় আকার ক্ষিয়ই রশ্মি। তানবীর, ক্ষিয়র যুক্ত বর্ণ কি? কোন স? মানে দুইটা হবে, পেট কাটা স একটা, মূর্ধন্য স একটা। দেখেন, অভিযুক্ত ব্যক্তি আবেদন করলে আদালত উক্ত লিখিত বিবৃতি অভিযুক্তকে উল্লেখ করতে পারে এবং অভিযুক্তকে লিখিত বিবৃতির একটি কপি প্রদানের আদেশ দিতে পারেন। মানে যারা প্রিলিমিনারি পরীক্ষার্থী আছেন তাদের বলি যে 161 এর কপি কে দেখতে, 161 এর কপি আসামি দেখতে পারে, 164 এর কপি দেখতে পারে। দেখতে যেটা পারে না আসামি সেটা কি জানেন? পুলিশ ডায়েরি। আর পুলিশ ডায়েরি তাও আসামির আইনজীবী দেখতে পারে, যদি পুলিশ ডায়েরি দেখে ওই পুলিশ কি করে, স্মৃতি পুনর্জীবিত করে, স্মৃতি পুনর্জীবিত করে। তো তারপরে দেখেন যে 161 ধারায় পুলিশ যে সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করেছে উক্ত সাক্ষীকে অনুসন্ধান বা বিচারে ডাকা হলে সাক্ষ্য আইনের 145 ধারায় উল্লেখিত পন্থায় সাক্ষ্যের বৈপরীত্য নির্ধারণ করার জন্য এমন ধরনের বক্তব্য শুধুমাত্র ফৌজদারি কার্যবিধির 162 ধারায় ব্যবহার করা যেতে পারে। এবং 3 নম্বরে দেখেন যে ফৌজদারি কার্যবিধির 162 ধারার বিধান সাক্ষ্য আইনের 32-এর 1 এবং 27 ধারার জন্য প্রযোজ্য নয়। ভিন্নভাবে বলা যায়, পুলিশ সাক্ষীর যে জবানবন্দি 161 ধারা অনুযায়ী লিপিবদ্ধ করে তা বিচার বা অনুসন্ধানের জন্য নিম্নলিখিত 2টি ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, যথা যদি সেটি, সাক্ষ্য বানানটা ভুল আছে, যদি সেটি সাক্ষ্য আইনের 32-এর 1 ধারা অনুযায়ী কি হয়, মৃত্যুকালীন ঘোষণা হয়, আর সাক্ষ্য আইনের 27 ধারা অনুযায়ী উক্ত বক্তব্যের উপর ভিত্তি করে পুলিশ কোনো বিষয় বা আলামত উদ্ঘাটন করলে, যেমন কোনো ব্যক্তি 161 ধারায় পুলিশের নিকট বিবৃতি দিয়ে মারা গেল, সেই ক্ষেত্রে তার বক্তব্য বিচার বা অনুসন্ধানে ব্যবহার করা যাবে। কিভাবে আমি একটু উদাহরণ দিই, শুনেন, দুইটারই উদাহরণ দিই। তানভীর মারা যাওয়ার আগে বলল পুলিশ অফিসারের কাছে যে, পুলিশ অফিসার কাছে বলুক বা যার কাছে বলুক, তানভীর মারা যাওয়ার আগে বলল যে দিঘালিয়ার কতিপয় লোকজন আমার এমন অত্যাচার করছে যে কোনো সময় আমি মারা যেতে পারি। তানভীরের কথা বলে ঠিকই মারা গেছে। তখন সেই ব্যক্তি তানভীরের এই যে যে পুলিশ অফিসারের কাছে বলছে, সরি, যে কোনো ব্যক্তির কাছে বললে তো 161 হচ্ছে না, পুলিশ অফিসারের কাছে বলছে, তখন পুলিশ অফিসার এই 161 যে রেকর্ডটা করছে এটা তখন হয়ে যাবে মৃত্যুকালীন ঘোষণা, যেহেতু তানভীর মারা গেছে। আর 27 ধারা কেমনে? 27 ধারায় ধরেন আমরা জানি যে 27 ধারায় একজন লোক এসে বলতেছে যে আমি অমুক অপরাধ করছি এবং লাশটারে অমুক জায়গায় গুম করে আসছি। এখন আমরা জানি যে 161-এ যে আসামি কখনো দোষ স্বীকার করলে করে না, বা আসামি যদি দোষ স্বীকার করে সাক্ষ্য আইনের 25 ধারা অনুসারে সেটা কি গ্রহণযোগ্য না। বাট এখানে দুইটা অংশ, সে বলছে যে আমি অমুকরে হত্যা করছি এবং লাশটারে অমুক জায়গায় গুম করে আসছি, তো যদিও সে স্বীকার করছে যে আমি অমুক জায়গায় হত্যা করছি, এই অংশটুকু কি হবে না, গ্রহণযোগ্য হবে না। কিন্তু লাশ যে গুম করছে পুলিশ যদি ওইটা গিয়ে ওটা যদি পায় তাহলে এই অংশটুকু সাক্ষ্য হিসেবে কি গ্রহণযোগ্য। বুঝতে পারছেন? অথবা আসামি বলুক বা না বলুক, সাক্ষী বলছে যে অমুক 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 হত্যা করছে এবং হত্যা করার পরে আমি দেখছি লাশ সে অমুক জায়গায় পুঁতে রাখছে, 161 হিসেবে রেকর্ড হয়েছে। কিন্তু আশা পুলিশ গিয়ে তার তথ্য মতে ঠিকই লাশটারে কি উদ্ধার করছে, তাহলে এই জায়গা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে কোন অংশটুকু, যে অংশ আলামতটুকু উদ্ধার করছে সেই আলামত। বুঝতে পারছেন? তো আজকে আমাদের এতটুকুই, আমরা মোটামুটি অনেক পড়ছি যে তদন্তের ক্ষেত্রে অসীম ক্ষমতা ভোগ করে, তারপরে এই যে 161 বিবৃতি কখন ব্যবহার করা যাবে কখন ব্যবহার করা যাবে না, অনেক পড়া
যারা সিআরপিসি অনেক ভালো পারেন, যারা যারা বলে তারা তাদেরকে এই জায়গায় আসলে আপনাদের কিন্তু অ্যাকচুয়ালি দেখবেন যে দেওয়ানি কার্যবিধি পড়তে পড়তে কি মনে হয়েছে, সহজ মনে হয়েছে। সিআরপিসি যদিও কোনো আদেশ টাদেশ কিছু নাই, কিন্তু তারপরেও এই জায়গা কিন্তু ভেজাল আছে। স্যার, এই বই পারিত তো আমি এর আগে শুনি নাই, এটা তো অর্থ কোনটা বই পারিত, বৈপরীত্য মানে হচ্ছে দুই, হ্যাঁ বৈসাদৃশ্য, বই সাথে হ্যাঁ বিপরীত বোঝেন না। অনলাইনে যারা আছেন কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে করতে পারেন। আর আগামী শনিবার আপনাদের পরীক্ষা আছে, দণ্ডবিধির কত থেকে কত, 14 থেকে বাকি প্রশ্নগুলা আগামী শনিবার। তো অনলাইনে আপনারা যারা আছেন যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আর নতুবা আজকের ক্লাস এই পর্যন্তই, আগামী মঙ্গলবার ইনশাল্লাহ আবার ক্লাস আছে।